এর থেকে সহজভাবে কম্প্যাক্ট ওয়েতে প্রস্তুতি আর নেওয়ানো সম্ভব না। এটাই তোমাদের জন্য বেস্ট ওয়ে। ওকে, বেশি ব্যাখ্যা করার দরকার নাই। পরীক্ষার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি তোমাদেরকে দিচ্ছি, যাতে টাইমও বাঁচে, প্লাস তোমরা একটা দ্রুত রিভিশন দিতে পারো, প্লাস যাতে বিরক্ত না হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই রিভিশন ক্লাসটাতে। তুমি যদি আগামী 20 থেকে 25টা মিনিট ধৈর্য ধরে ক্লাসটা করতে পারো, তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি একদম শূন্য লেভেল থেকে প্রস্তুতি নিয়ে সিকিউতে যেই টাইপের কোয়েশ্চেন বোর্ডে আসুক না কেন, একদম খুব ভালো মতো আনসার করে দিয়ে আসতে পারবা। যেহেতু এখান থেকে সিলেক্টিভ জায়গা থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হচ্ছে, তোমার উচিত হবে ওই কম্প্যাক্ট আকারে ওই সিলেক্টিভ টপিকগুলো পড়ে যাওয়া, ওই রিলেটেড বেসিকগুলো দেখে যাওয়া। সো আমি তোমাদেরকে কম্প্যাক্ট আকারে একদম যা পরীক্ষায় আসে তাই পড়াবো। তুমি যদি জাস্ট ধৈর্য ধরে ক্লাসটা করে যাও, তাহলে তোমার কিন্তু একদম শূন্য লেভেল থেকে প্রস্তুতিটা হয়ে যাবে। তো আমি শুরুতেই তোমাদেরকে বেসিক দেখাবো, তারপরে বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করে দিব একদম ডিপ লেভেলে যে। সো চলো আমরা মুভ অন করি আমাদের ক্লাসটাতে। তো প্রথমে আমাদেরকে প্রেসারটাকে একটু ডিফাইন করতে হবে একদম ভেরি বেসিক লেভেলে যে। সো চিন্তা করে একটা গ্যাস এই ভলিউমের ভিতরে আছে। তো এই ভলিউমের ভিতরে একটা গ্যাস যদি থাকে, তাহলে ঘটনা কি ঘটবে? এখানে অসংখ্য গ্যাসের অণু আছে, তাই না? ছোটাছুটি করতেছে। তাহলে ছোটাছুটি করলে তাদের মধ্যে ধাক্কা তৈরি হবে বা ভাইব্রেশন হবে। তো ভাইব্রেশন হওয়ার কারণে কি হবে দেখো তো, এই যে অণুগুলো আছে তারা দেয়ালের মধ্যে একক ক্ষেত্রফলে দেওয়ালের তারা লম্বভাবে কি করবে বলতো, ফোর্স ক্রিয়েট করবে। এই অণুগুলো ধাক্কার ফলে কি হয় দেখো, এই যে দেয়ালটা আছে এই দেয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে একটা ফোর্স ক্রিয়েট করবে। ওইটাকেই আমরা কি বলবো? ওইটাকেই আমরা বলবো মূলত প্রেসার। ওটাই হচ্ছে প্রেসার। তাহলে যদি প্রেসার ডিফাইন করতে বলে, পারবা না? অবশ্যই পারবা। তাহলে প্রমাণ চাপের মানগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সো একটু খেয়াল করি আমরা সবাই। তাহলে প্রমাণ চাপের ক্ষেত্রে পি ইকুয়ালস টু হবে, খেয়াল করো তো কত, 101,325 কি হবে প্যাসকেল। অথবা এটাকে যদি আমরা এইভাবে লিখি 101,325 নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারি। তারপর আমরা এটাকে এইভাবেও লিখতে পারি 1.01325। দেখো সংখ্যা আকারে মাথায় রাখবা, 101,325 101,325। এক্সট্রা প্রেসার দিও না ব্রেইনে, ঠিক আছে? তাহলে এটা হবে ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার। একদম ইজি পিজি। এখন যদি আমরা এটাকে মিলিমিটার পারদে নিতে চাই, তাহলে কি হবে? মিলিমিটার পারদে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা সবাই সেটা জানি, সেটা হচ্ছে 760 মিলিমিটার পারদ। অথবা আমরা এটা সেন্টিমিটারে যদি নিতে চাই, তাহলে হবে 76 সেন্টিমিটার পারদ। বা এটাকে 760 টার বলতে পারি, টর, অথবা 1 বার বলতে পারি। এগুলো লাগবে না যদিও, আগের গুলোই আমাদের কাজে দেবে। বুঝতে পারছি? ওকে, নেক্সট। তো ভলিউম এককের সকল কনভার্সন আমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য কনভার্ট করাটা জানতে হবে। কিভাবে কনভার্ট করে মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে, আবার লিটার থেকে মিটার কিউবে। সো আমরা বেসিক দুইটা জানলেই কিন্তু বাকি সবগুলো কনভার্ট করতে পারবো। যেমন আমি যদি তোমাকে বলি 1 মিটার কিউব ইকুয়ালস টু, আমি লিখতে পারি 10⁶ সেন্টিমিটার কিউব। ওকে, তারপর এখান থেকে আমি ইজিলি বলতে পারি যে 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 10⁻⁻6 মিটার কিউব। জাস্ট ইনভার্স করে দিচ্ছি, তাই না? তাহলে আবার যদি আমরা লিখতে পারি যে 1 মিটার কিউব ইকুয়ালস টু 10⁻³ ডেসিমিটার কিউব, ডেসিমিটার নিচ্ছি, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু হবে 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, এটাকেই আমরা আবার বলতে পারি কি 1 লিটার। 1 লিটার বলতে পারি। অর্থাৎ কখনো যদি তোমাকে 1 লিটার দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা মিটার কিউবে কনভার্ট করার জন্য 10⁻³ দিয়ে গুণ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের ম্যাথ আছে, আমরা সামনে দেখলেই বুঝতে পারবো। তাহলে একটু যদি তোমাদের মাথায় থাকে, তাহলে আর কিছুই লাগবে না ভাইয়া। এই কনভার্সন গুলো যদি মাথায় থাকে, তাহলে বাকি সব কনভার্সন তোমরা নিজেরাই পারবা। সো এখান থেকে আরেকটা জিনিসও জানতে পারো, যেমন গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে আমরা বলতে পারি এটার মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। অথবা এটাকে যদি আমরা লিটার এটিএম এ নিতে চাই, তাহলে হবে 0.821, তাহলে লিটার এটিএম পার মোল পার কেলভিন। ওকে, এটাও মাথায় রাখতে পারো, কাজে দিবে। একটু পরে আমরা এটা দেখবো কিভাবে সলভ করা যায়। নেক্সট, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে সকল গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এভোগাড্রোর সূত্র কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। সো এটা মাথায় থাকলে বাকি সব সূত্র কিন্তু তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। যেমন আমরা যদি লিখি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এখানে আসলে কার পরিচয় কি? এটা হচ্ছে আমাদের প্রেসার। প্রেসার। তারপর এখান থেকে আমাদের জানতে হবে মূল। এই যে দেখো, মূলকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করি। সো এটা আমরা বের করতে পারি এম বাই ক্যাপিটাল এম। এই এমটা মানে কি? এই এমটা হচ্ছে মোলার মেস। মোলার
mass which is অক্সিজেনের ক্ষেত্রে কত 32, নাইট্রোজেনের ক্ষেত্রে কত 28। বুঝছি তো সবাই? তারপর ধরো আমাদের আয়তন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, n বের করতে পারি v ইন্টু s দিয়ে, অথবা ধরো আমাদেরকে দেওয়া আছে SI এককে আয়তন দেওয়া আছে, তাহলে v ডিভাইডেড বাই 22.4 লিটার, ঠিক আছে, ভিটাও লিটারে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। তো এখন একটু খেয়াল করো তো কিভাবে আমরা বয়েলস চার্লস এদের সূত্র বের করে ফেলতে পারি পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে। তাহলে ওইটার জন্য আমরা একটু হেল্প নিব, এই যে দুইটা গ্যাসের হেল্প নিব আমরা। তো এটা হচ্ছে একটা আয়তন, চিন্তা করে নাও, এটার ভিতরে একটা গ্যাস আছে, এবং এটা হচ্ছে আরেকটা আয়তন যেটাতে আবার কি আছে, গ্যাস আছে। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করো এখানে, এটাতে গ্যাস আছে এবং এটাতেও গ্যাস আছে, বুঝছো? তাহলে এটার প্রেসার হবে P1 পরিমাণ, এটা আয়তন হচ্ছে V1, মোলার আছে N1, টেম্পারেচার হচ্ছে T1। সিমিলারলি এটার প্রেসার হচ্ছে P2, এটার আয়তন হচ্ছে V2, মোলার হচ্ছে N2, আর টেম্পারেচার হচ্ছে T2। বুঝা গেছে? তো যেহেতু এটা আইডিয়াল গ্যাস, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রথমটার জন্য লিখতে পারি যে P1 V1 ইকুয়ালস টু N1 আর T1, দ্বিতীয়টার জন্য লিখতে পারি যে P2 V2 ইকুয়ালস টু N2 আর T2। তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, এখানে কারা কনস্ট্যান্ট? এখানে কনস্ট্যান্ট হচ্ছে গ্যাস ধ্রুবকটা। তাহলে গ্যাস ধ্রুবকটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে গ্যাস ধ্রুবক আর ইকুয়ালস টু এখান থেকে যে কোনো একটা থেকে কি লেখা যায়, PV ডিভাইডেড বাই NT, এটাই তো লেখা যায়। তাহলে যেহেতু দুইটাতে আমাদের গ্যাস ধ্রুবক সেম, তাহলে আমরা দুইটাকে ইজিলি সমান বলে দিতে পারি। তাহলে আমাদের সূত্র দাঁড়াবে যে P1 V1 ডিভাইডেড বাই N1 T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই N2 T2। তাহলে এইটাকে একটু তোমরা, আমি বলবো যে মনের মাধুরী দিয়ে একদম অন্তরে লুকায় রাখো, এইটা থেকে আমাদের বাকি সব প্রবলেম সলভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের আসলে কম্বিনেশনটা। তুমি যখনই কোন একটা প্রবলেম বের করতে বলবে দুইটা তুলনা করে, তখনই তুমি এটা ইউজ করবা এবং এইটাই লিখবা। যখন তোমার গ্যাসের ক্ষেত্রে বলবে যে মূল সংখ্যা সমান, যে N1 ইকুয়ালস টু N2, তাহলে সিম্পলি এটা কাটা দিবা, তাহলে তো শেষ। অথবা যদি কখনো বলে যে টেম্পারেচারটাও সেম T1 ইকুয়ালস টু T2, তাহলে এই যে T1 T2 কাটা দিবা, তাহলে নর্মালি যেটা থাকে ওইটাই। সো মেইনলি তুমি এই সূত্রটা ইউজ করবা, বুঝছো তো? বোঝার কথা। সো এবার আমরা দেখি অ্যাকচুয়ালি পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে কিভাবে সূত্রগুলো বের করে ফেলা যায়। একটা মনে রাখলেই কিন্তু বাকি সবগুলোই তুমি ভালো মতো বের করতে পারবা, আর এটা তোমাদের জন্য বেটার হয় সবগুলো মুখস্থ করার থেকে। তাহলে দেখো, আমরা যেটা একটু আগে দেখছি সেটা হলো P1 V1 ডিভাইডেড বাই N1 T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই N2 T2। ঠিক আছে, এটা আমরা পাইছি। আচ্ছা, তো একটু খেয়াল করো, এখানে আমরা যদি একটা কথা বলি আস্তে করে, কথাটা হচ্ছে যে N আর T, এটাকে যদি আমরা বলে দেই যে ভাইয়া এরা দুইজন হচ্ছে ধ্রুবক, তাহলে এই একটা কথা বলাতে দেখো ঘটনা কি ঘটছে। এই একটা কথা বলাতে যেটা ঘটনাটা ঘটছে, একটু মেইন সূত্রের দিকে তাকাও। N আর T যদি কনস্ট্যান্ট থাকে দুইটা গ্যাসের মধ্যে, তাহলে ডেফিনেটলি এইটুক আর এইটুক কি যাবে, কাটা যাবে। তাহলে থাকবে কি, পরে থাকবে P1 V1, পরে থাকবে কি P1 V1 ইকুয়ালস টু P2 V2। দেয়ারফর এখান থেকে আমরা বলতে পারি PV ইকুয়ালস টু কে, সো P ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 1 বাই V ইন্টু কে। সো আমরা ফিজিক্সের চিরায়িত সূত্র থেকে এখান থেকে আমরা সিম্পলি বলতে পারি যে P ইজ প্রপোর্শনাল টু 1 বাই V। এটাই তো আমাদের সূত্র ভাইয়া, এটাই তো আমাদের কি বয়েলের সূত্র ছিল। মনে পড়তেছে? মনে হচ্ছে তো? বয়েলের সূত্র কি বলতেছিল, যে একটা গ্যাসে যদি আমরা প্রেসারটা বাড়াই তাহলে তার আয়তনটা কমে, আয়তনটা যদি বাড়াই তাহলে প্রেসারটা কমে, ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক। সো আমরা এখান থেকে খুব ইজি ভাবে এন এবং টি কে ধ্রুবক বলে দিলে আমরা বয়েলের সূত্র পাই। ওকে, সো আমি একটু এটা এদিকে সরাই দেই। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, বয়েলের সূত্র, বয়েল। ঠিক আছে, আমরা গ্রাফও দেখবো একটু পরে, সমস্যা নাই, একটু থাকো। বয়েলের সূত্র। আচ্ছা, তো এখন ঘটনাটা যদি আমি অন্যভাবে ঘটাই, ধরো আমি যদি বলি এই জায়গাটাতে এন আর ভি, মনে করো যে আমি বললাম যে এন আর ভি এরা হচ্ছে ধ্রুবক, এরা হচ্ছে ধ্রুবক। তুমি জাস্ট একটু খেয়াল করো কতগুলো সূত্র এখান থেকে বানানো যায়। তাহলে এন আর ভি যদি ধ্রুবক হয়, তাহলে ভাই একটু খেয়াল করো, এই এন এই ভি,
এই এন এই বি কাটা থাকবে, তাহলে এরা কাটা থাকতেছে পি বাই টি, তাই না? প্রথমটাতে থাকতেছে পি ওয়ান বাই টি ওয়ান, হুইচ ইজ পি ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু পি টু টি টু। ওকে, তাহলে এটা আসলে কিসের সূত্র মনে পড়তেছে? এটা হচ্ছে আমাদের চাপের সূত্র। এটা কি? এটা হচ্ছে আমাদের চাপের সূত্র, চাপের সূত্র। ওকে, সো দেয়ারফর পি বাই টি ইকুয়ালস টু কে। সো এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি, কি বলতে পারি বলতো? পি ইজ প্রপোর্শনাল টু টি। তো এটা আমাদের কিসের সূত্র ছিল? চাপের সূত্র ছিল। আচ্ছা, ওকে। তো আমরা এন এবং বি ধ্রুবক করে দিলে আমরা পাচ্ছি চাপের সূত্র। তাহলে এখন আমরা এটাও একটু সরাই দিই, এখানে। ওকে, সো এবার যদি আমরা আরেকটা কাজ করি, কি কাজ করি দেখো তো? আমরা এখন যদি বলি যে পি এবং এন, পি এবং এন বা এন এবং পি এরা হচ্ছে এখন ধ্রুবক, তাহলে সেম ভাবে একটু খেয়াল করো এইদিকে। তাহলে একটু খেয়াল করো এইদিকে, এই যে দেখো, যদি এন এবং পি ধ্রুবক থাকে তাহলে এই যে এন পি, এন পি, তাহলে আমাদের চার্লসের সূত্র চলে আসে না? হুম, ভি বাই টি, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু। কত মজার ব্যাপার দেখতেছো? মুখস্থ করার কোনো দরকার নেই ভাইয়া, পরীক্ষা হলে মনে থাকবে না। সো এখানে হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান অ্যান্ড ভি টু বাই টি টু। সো দেয়ার ফর এখান থেকে আমরা বলতে পারি যে ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট। সো আমরা ফিজিক্স থেকে বলে দিতে পারি, এখান থেকে ধরো ভি ইকুয়ালস টু টি কে মানে হচ্ছে ধ্রুবক তুলে দিলে আলটিমেটলি এখান থেকে আমরা পাইতেছি যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। সো দিস ইজ আওয়ার চার্লস রিলেশন। ওকে, সো এটা আমরা কিসের সূত্র ভাইয়া? এটা আমাদের হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। ওকে, বুঝছি তো আমরা? বুঝো না এমন কেউ আছো? অবশ্যই বুঝছি। তো চলো আমরা দেখি আর কি পাওয়া যায় ভাই, আর কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়, একটু ধৈর্য ধরো, সবই মনে থাকবে। এবং এটা তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, যাতে তুমি একটা থেকে বাকি সবগুলো মনে করে ফেলতে পারো পরীক্ষার হলে। তো এখন আমাদের আর কি কি কনস্ট্যান্ট রাখা বাকি আছে বলতো? এখন যদি আমরা কনস্ট্যান্ট রাখি যে পি এবং টি, এখন যদি আমরা পি এবং টিটাকে বলি যে ধ্রুবক, তাহলে ঘটনা কি ঘটে দেখো তো ভাইয়া? পি এবং টি কে ধ্রুবক রাখলে ভি বাই এন থাকতেছে, তাই না? তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারি যে ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই এন টু। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো এর সূত্র, অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো এর এটা কি গাণিতিক প্রকাশ, ঠিক আছে, বা গাণিতিক রূপ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি বুঝতে পারতেছি ভাইয়া? বলো তো, আমরা কি বুঝতে পারতেছি? এটাই তো অ্যাভোগাড্রোর সূত্র ছিল যে ভি ইজ প্রপোর্শনাল টু এন। ভি ইজ প্রপোর্শনাল টু কি হবে? ভি ইজ প্রপোর্শনাল টু এন। এনটা হচ্ছে আমাদের কি মূল, এটা হচ্ছে আমাদের কি মূল, যেটা আমরা সবাই জানি মোটামুটি। সো এটাও পাইছি। আর কি কিছু বাকি আছে? আর কি কিছু বাকি আছে দেখো তো? আমরা এন টি নিছি, তারপর হচ্ছে নিছি এন ভি, তারপর নিছি এন পি, তারপর নিছি হচ্ছে পিটি। তাহলে আর কি বাকি আছে? যদি আমরা পি ভি নেই এখন, তাহলে তাহলে কি দাঁড়াবে বলতো? আমরা যদি বলি যে পি, আমরা যদি বলি যে পি এন্ড ভি এরা হচ্ছে ধ্রুবক, এরা হচ্ছে ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? এখান থেকে আমরা আমরা ইজিলি বলতে পারি তাহলে এন ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু এন টু টি টু, তাই না? এটা আরেকটা সম্পর্ক আমরা পাইছি এখান থেকে, আমরা তো বলতে পারি এটা, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল এখানকার আমাদের সূত্রগুলো। আমি একটু তোমাদেরকে আলাদা করে দেই, তোমাদের জন্য বেটার হবে। আরো কিছু জিনিসপাতি আছে, একটু ধৈর্য ধরে আমি দেখাই দিচ্ছি, সব সব দেখাই দিব, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে, এটা আমাদের চাপের সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র, আর ভাইয়া এটা হচ্ছে আমাদের ভি এর সাথে অ্যাভোগাড্রোর যে সম্পর্ক। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা দেখো তো, যে ধরো পি ভি ইকুয়ালস টু যদি এন আর টি হয়ে থাকে, দেয়ারফর এখান থেকে আমরা এই যে এন যেটা আছে এটাকে আমরা কি বলতে পারি? যে এম ডিভাইডেড বাই এম। ওকে, সো আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারি যে এম এম এম
আচ্ছা একটু বড় হাতের এম এম আর টি। ওকে, সো এখান থেকে আমরা যদি বলি যে পি, এই আমটা এদিকে যদি নিয়ে আসি তাহলে পি এম ইকুয়ালস টু হয়ে যাবে এম বাই ভি আর টি। কাজটা কেন করছি বলতো? কারণ আমরা জানি যে রো ইকুয়ালস টু এম বাই ভি, ঘনত্বের সম্পর্ক বের করার জন্য। সো এম বাই ভি এটাকে আমরা বলে দিতে পারি কি বলতো? এটাকে আমরা বলে দিতে পারি অ্যাকচুয়ালি রো। তাহলে রো আর টি, তাহলে পি, তাহলে কি হবে? পি এম ইকুয়ালস টু রো আর টি। ঠিক আছে, পি এম ইকুয়ালস টু কি হবে? রো আর টি। বুঝতে পারতেছি? তাহলে এখান থেকেও আমরা পরবর্তীতে গ্রাফের ক্ষেত্রে অনেক আমাদের হেল্প হবে। সো এবার চলো আমরা গ্রাফ সংক্রান্ত প্রবলেমগুলো দেখি। এমসিকিউ অনেক বেশি কিন্তু গ্রাফ থেকে আসে। সো গ্রাফ সংক্রান্ত যত কনফিউশন আছে আমি তোমাদেরকে এক্ষুনি দূর করে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো। আচ্ছা, তো গ্রাফ পারার জন্য তোমাকে একটু বেসিক কিছু কথাবার্তা জানা লাগবে, হয়তো তোমরা জানো, সেটা স্ট্রেট লাইনে পড়ছো। তো এখানে আমরা একটাকে বলবো মূলবিন্দুগামী সরল রেখা, একটাকে বলবো আমরা হচ্ছে এই যে এরকম সরল রেখা। তো কোনটাকে আমরা কিভাবে ডিফাইন করি দেখো তো। এটাকে আমরা বলি হচ্ছে y ইকুয়ালস টু এম এক্স, হুইচ ইজ, যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু অর্থাৎ মূল বিন্দু। সো এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে কিনা এটুক হচ্ছে আমাদের সি এর মানটা অথবা কনস্ট্যান্টের মানটা। ওকে, সো আমরা এখান থেকে বাকি যতগুলা গ্রাফ আছে সবগুলা বের করে ফেলতে পারবো। সো আমরা বয়েলের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখে নেই পি ভার্সেস ভি এর যে গ্রাফটা। সো পি ভার্সেস ভি এর গ্রাফটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করো। গ্রাফ হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অক্ষ। ওকে, তো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা একটু খেয়াল করো তো, এইদিকে যদি বি বসাই তাহলে এইদিকে বসাবো হচ্ছে পি, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু 1/v, এটাই তো সম্পর্ক ছিল। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বলে দিতে পারি, খেয়াল করো তো, যে এটা হবে বেসিক্যালি এরকম, এরকম হবে। তাহলে এরকম হওয়া মানে অ্যাকচুয়ালি কি বোঝায় দেখো তো? এরকম হওয়া মানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু তার প্রেশারটা চেঞ্জ হচ্ছে, প্রেশারটা চেঞ্জ হচ্ছে আয়তনের সাথে। কারণ আমরা যত বেশি প্রেশার দিব তত বেশি তার আয়তন কমতে থাকবে। অথবা আমরা অন্য ভাষায় বলতে পারি, যত বেশি আয়তন বাড়াবো তত বেশি প্রেশার কমতে থাকবে। এই যে দেখো প্রেশার কমতেছে। সো এইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের বয়েলের সূত্রটাকে একদম হার্ডলি প্রুফ করে। সো একটু খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি যে ধরো এই, তারপর হচ্ছে এই। ওকে, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে না, এই প্রত্যেকটা পয়েন্টে যেহেতু আমাদের টেম্পারেচারটা সেম, তাহলে আমরা এটাকে আরেকভাবে বলতে পারি, এটা হচ্ছে আমাদের সমুষ্ণ লাইন, সমুষ্ণ লাইন বা রেখা। এটাকে ইংলিশে বলা হচ্ছে আইসোথার্ম, আইসোথার্মাল রেখা বা আইসোথার্ম। ঠিক আছে, এবং আমরা এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, বক্ররেখাটা, এটাকে আমরা একটা সুন্দর নাম দিতে পারি। এইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। এটা ইংলিশের নাম হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বোলা বা বলিক যেটাই হয়। সো আই থিঙ্ক এই জায়গাটাতে যা যা ঘটনা ঘটে বুঝতে পারতেছো, এখান থেকে প্রায় সময় কোয়েশ্চেন চলে আসে। সো চলো আমরা অন্য একটা টাইপ দেখি, টাইপ নাম্বার 2। এটা হচ্ছে টাইপ 1 ছিল, আর একটা টাইপ 2 আছে। তো খেয়াল করো, তো আমরা যদি আবার একটু গ্রাফের দিকে তাকাই তাহলে একটু খেয়াল করো, এখন আমরা একটু টেম্পারেচারটাকে, এখন আর টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো না, আমরা দুইটা গ্রাফ নিব। তাহলে এইদিকে হচ্ছে আমাদের কাজ করবে মূলত বি, এইদিকে কাজ করতে হচ্ছে আমাদের পি। তাইলে দেখো আমাদের যদি দুইটা হয়, মানে দুইটা টেম্পারেচার হয়, তাহলে এটা হচ্ছে একটা টেম্পারেচারের আর এটা হচ্ছে একটা টেম্পারেচারের, দ্যাট ইজ কল T1, এটা হচ্ছে T2। তাই তো দুইটা টেম্পারেচারে আমাদের দুইটা গ্রাফ আসবে না? আসবে তো। ওকে, তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, এখান থেকে একটু খেয়াল করো, আমরা দুইটা পয়েন্ট নেই, এখান থেকে যদি পয়েন্ট নেই তাহলে ধরো আমরা প্রেশারটাকে সেম রাখতেছি, প্রেশারটাকে সেম রেখে আমরা আয়তনটাকে চেঞ্জ করে দিচ্ছি, মানে আয়তনটা বাড়াচ্ছি প্রেশারটাকে সেম রেখে। তাইলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটা লাইন, তাহলে এখান থেকে নিচে আসবে একটা, আর এখান থেকে আরেকটা নিচে আসবে, এই যে এরকম।
দ্যাট ইজ কল, এটা হচ্ছে আমাদের V1 আর এটা হচ্ছে আমাদের V2। ওকে, সো এখান থেকে যদি আমাকে প্রশ্ন করে, মানে এমসিকিউ যেভাবে আসে আর কি, যে এখানে কোনটা আসলে বড়, T1 বড় নাকি T2 বড়, রিলেশনটা কি এখানে, তো এটা বের করার জন্য অ্যাকচুয়ালি তোমাকে অনেক বেশি টেনশন করা লাগবে, ব্যাপারটা এমন না। কারণ দেখো এখানে যেহেতু পিটা কনস্ট্যান্ট, তো আমরা জানি কি PV ইকুয়ালস টু NRT, তাহলে যেহেতু এখানে পিটা কনস্ট্যান্ট এবং এন এর মানটাও কনস্ট্যান্ট, আর এর মানটাও কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না, আর পিটা তো বলেই দিছে কনস্ট্যান্ট, তাহলে থাকতেছে V ইজ প্রপোর্শনাল টু T, চার্লসের সূত্র, তাই না? তাহলে V বাড়লে T বাড়বে। তাহলে একটু খেয়াল করো তো, আয়তন এদিকে হচ্ছে আমাদের কি হচ্ছে, বাড়তেছে। তা আয়তন বাড়তেছে মানে কি, দেখো প্রথম V1 এর জন্য এটা হচ্ছে আমাদের T1, পরের V2 এর জন্য এটা হচ্ছে আমাদের T2। তাহলে V1 থেকে V2 বড়, তাহলে অবশ্যই T1 থেকে কি হবে, T2 বড় হবে। এটা তো কমন সেন্স। এটা কি বলে, এটাকে বলে কমন সেন্স। তাহলে কোশ্চেন আসলে কি পারবা কমন সেন্স খাটায়? অবশ্যই তোমরা পারবা, তোমাদের কমন সেন্স মাশাআল্লাহ। তাহলে এখানে হচ্ছে T2 ইজ গ্রেটার দেন T1। বোঝা গেছে তো? বুঝছো? তাহলে আমাদের দুইটা টাইপ শেষ। তাহলে এখন আমরা P ভার্সেস 1/V যেটা আছে ওইটা করার চেষ্টা করব। আচ্ছা, ওকে। তো আমাদের ধরো এটা আমরা একটু টাইপ লিখে দিই, এটা হচ্ছে T01, এটা হচ্ছে আমাদের T02। তাহলে আমরা যদি আরেকটা গ্রাফের কথা চিন্তা করি, তাহলে একটু খেয়াল করো, স্লোলি দেখাচ্ছি বিকজ তোমাদের এটা একটু ভালো করে বুঝতে হবে, নাহলে ঝামেলায় পড়ে যাও। তো এখন হচ্ছে আমাদের ঘটনা কি ঘটাইতে বলতেছে, যে P ভার্সেস 1/V। এখন কিন্তু একটা ব্যাপার আছে। তো আমরা জানি কি যে PV ইকুয়ালস টু NRT। সো এখান থেকে আমরা এটাকে আমরা কে ধরছি, তাই না? PV ইকুয়ালস টু কে। সো P ইকুয়ালস টু হবে 1/V ইন্টু কে, তাই তো? তাহলে এখন আমরা এটাকে y ইকুয়ালস টু mx এর দিকে একটু তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো। খেয়াল করো, অলওয়েজ তোমরা গ্রাফটাকে এই আকারে অথবা এই আকারে নেওয়ার চেষ্টা করবা। যেহেতু এখানে এক্সট্রা কোনো কনস্ট্যান্ট যুক্ত নাই, তাহলে এটা হবে y ইকুয়ালস টু mx। তো আমরা যদি একটু ট্রান্সফর্ম করি, তাহলে এটা হচ্ছে আমাদের y হবে y, আর এই যে তোমার কে যেটা আছে এটা তো হচ্ছে আমাদের কি, ঢাল, আর এটা হচ্ছে আমাদের x হবে। সো আমরা যদি একটু বসাই গ্রাফে, তাহলে এদিকে হবে 1/V x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর আমাদের কি ছিল, পি। ওকে, সো এখন আমাদের গ্রাফটা কি হবে, যেহেতু বলছে মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে আমরা কি এইভাবে টেনে দিব, এইভাবে টেনে দিব। তাহলে এটাই কি আমাদের হচ্ছে P আর 1/V এর গ্রাফ? কথা হচ্ছে ভাইয়া, এটা ডেফিনেটলি হবে না, ডেফিনেটলি হবে না। কে কে বুঝতে পারতেছে একটু আমাকে কমেন্ট করে জানাও তো, কমেন্ট করে জানাও কেন হবে না। বিকজ একটু খেয়াল করো তো, এই জায়গাটা তো আমাদের মূল বিন্দু, তাই না? এটা এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এখানে হচ্ছে আমাদের 1/V যেটা আছে এটার মানটা কি, 0। তাহলে 1/V এর মান 0 মানে কি, V ইকুয়ালস টু হবে 1/0। তাহলে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে বলো তো, কোনো একটা গ্যাসের আয়তনটা কি ইনফিনিটি হইতে পারে? পসিবল? গ্যাসের আয়তন কি ইনফিনিটি হওয়া পসিবল? অবশ্যই পসিবল না। ঠিক আছে, সো ডেফিনেটলি আমাদের তখন এটা মূলবিন্দুগামী হবে না। এটা কি হবে না, মূলবিন্দুগামী হবে না। তাহলে তখন আমরা কি করি, আমরা এই যে দেখি, আমরা এভাবে বুঝাই যে ওই যে ওই কোণা থেকে আসতেছে, মানে এখান থেকে আসতেছে বলে মনে হয়। এই যে এইভাবে ধরো, যদি এটা এরকম হয়, এটা এরকম হয়, তাহলে মূলত এই যে এইভাবে হয়। এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে তো? বুঝছো? তো এখন যদি আমাদেরকে টেম্পারেচার আরেকটা দিয়ে দেয়, বলে যে আরেকটা টেম্পারেচারে যদি আমরা গ্রাফ বের করতে বলে, তাহলে ডেফিনেটলি এটা এরকম হবে আরেকটা, তাই না? তাহলে এখনো এটা মনে হবে যে এখান থেকে আসতেছে, মূলবিন্দু থেকে। তাহলে একটু খেয়াল করো তো, এটা হচ্ছে আমাদের একটা টেম্পারেচারের, ধরো এটা হচ্ছে আমাদের T1, আর এটা হচ্ছে আমাদের, এটা যদি T1 হয়, এটা হচ্ছে আমাদের T2। তাহলে এখানে কে বড়, T1 এবং T2 এর মধ্যে সম্পর্ক কি হবে একটু খেয়াল করো তো। তো আমরা যদি এদিকে একটু তাকাই, কিভাবে বের করবো আমরা, দেখো আমরা যদি এদিকে একটু তাকাই, তাহলে এই এটাকে আমরা কি ধরছি, কে ধরছি, তাই না? তাহলে কে মানে হচ্ছে কত, এম। তাহলে একটু খেয়াল করো তো, যে এম ইকুয়ালস টু হচ্ছে এখানে এন আর টি, তাই তো? আর এখানে এটার ঢাল যদি M1 হয়, এটার ঢাল যদি M2 হয়, তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে কি, M2টা M1 থেকে বড় না? ঢাল দেখেই তো বোঝা যাচ্ছে, এটা একটু কম হেলানো, এটা একটু বেশি হেলানো y অক্ষর দিকে, তাহলে M2 অবশ্যই বড় হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি, যদি M বড় হয়, তাহলে টিটাও বড় হবে, কারণ N এবং R এখানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে M ইজ প্রপোর্শনাল টু এখানে T হচ্ছে, তাহলে M বাড়লে টিও বাড়তেছে, প্রপোর্শনাল সম্পর্ক। তাহলে একটু খেয়াল করো তো, M2 যেহেতু বড়, তাহলে অবশ্যই ডেফিনেটলি এখানে T2টা বড় হবে। তাহলে এখান থেকেই তো আমরা বলে দিতে পারতেছি যে এখানে অবশ্যই T2টা T1 থেকে বড় হবে।
বুঝতে পারতেছো কিনা? কঠিন মনে হচ্ছে? একদম কঠিন না কিন্তু, ইজি। তাহলে একটু আলাদা করে দিচ্ছি, ইজি পিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি। তো এখন আমরা এই গ্রাফটার দিকে একটু খেয়াল করব, বি ভার্সেস 1/p। এটা কিন্তু সেম এস এটার মতোই, এটাই তো, তাই না? সেম সেম এটা টাইপ 3 03। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা করবা, হোমওয়ার্ক সেমই হবে, আনসারটাও সেম হবে, বাকি সব সেম। বি ভার্সেস 1/p, বোঝা গেছে? তো শুধুমাত্র পিবি যেটা আছে, পিবি ভার্সেস পি যেটা আছে, এটা তো আর সবাই পারবাই। তাও একটু দেখাই আমি। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, যদি ওয়াই হয়, নিচে চলে গেছে, সরি, বারবার নিচে চলে যাচ্ছে কেন? যাক, এক্স্যাক্টলি হবে না। তো খেয়াল করো, তো এটা যদি আমাদের ধরো বলছে পি অথবা বি, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে বি, তাই না? তাহলে অবশ্যই এটা হচ্ছে পি বি। তাহলে অলওয়েজই কি হয়, অলওয়েজই পি বি এর মানটা সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, তাই না? এই যে আমরা এখান থেকেও পাইছি যে পি বি ইকুয়ালস টু কে, তাহলে মানটা অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে আমাদের গ্রাফটা কেমন হবে তোমরা সবাই সেটা জানো, এটা গ্রাফটা এরকম হবে। ওকে, গ্রাফটা এরকম হবে, এই যে এরকম হবে। ওকে, সো যদি ধরো এটা যদি হয় T1, এটা যদি হয় T1, এটা যদি হয় T2, তাহলে একটু খেয়াল করো তো, পিবি এর সাথে টি এর সম্পর্ক কি? এই যে পিবি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাই না? তাহলে পিবি বাড়লে টিও বাড়বে। তাহলে এখানে একটু খেয়াল করো, এটাতে হচ্ছে পিবিটা একটু বেশি, তাহলে ডেফিনেটলি এখানে T2টার মানটা বেশি হবে T1 থেকে, কারণ সমানুপাতিক সম্পর্ক, পিবি ইজ প্রপোর্শনাল টু টি, কারণ এন এবং আর হচ্ছে ধ্রুবক পদ। সো পিবি বাড়লে টিও বাড়বে, সো পিবি যেহেতু এখানে বেশি, তাহলে ডেফিনেটলি T2টা বেশি হবে T1 থেকে। বুঝতে পারতেছি? একদম সিম্পল, কিন্তু টেনশনের কোনো কারণ নাই। এখান থেকে কিন্তু তোমরা 100% এমসিকিউ কি করতে পারবা, সলভ করে দিয়ে আসতে পারবা। যা এমসিকিউ আসবে সবই পারবা, এমন কিছু নাই যে তুমি পারবা না, সবই পারবা ইনশাল্লাহ। ওকে, নেক্সট। সো এখন আমরা পড়বো চার্লসের সূত্র। এখান থেকে সিকিউতে ক এবং খতে কোয়েশ্চেন থাকে, এবং এমসিকিউতে সবসময় একটা দুইটা কোয়েশ্চেন থাকেই। সো একটু গুরুত্ব দিয়ে দেখো, আশা করি এখন যেটা দেখাবো এটা যদি পড়ো ভালো করে, তাহলে এমসিকিউ এবং ক এবং খতে যদি কিছু আসে, ভালো মতো আনসার করে দিয়ে আসতে পারবা। তো দেখো, আমাদেরকে অ্যাকচুয়ালি চার্লসে কি বলতে চাচ্ছে। চার্লস আমাদেরকে বলতেছে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই গ্যাসের যে আয়তন হয় তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। সো এই বাংলা কথাটা না বুঝলেও অ্যাকচুয়ালি আমাদেরকে চার্লস কি বুঝাইতে চাচ্ছে, তাপমাত্রার পরিবর্তনে আসলে আয়তনের কেমন ফ্লাকচুয়েটটা হয়, বৃদ্ধি বা হ্রাস আসলে কেমন ভাবে পরিবর্তন হয়। সো আমি যদি তোমাদেরকে একটু ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখাই, খেয়াল করো, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে, আমি ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের আয়তনটা হচ্ছে ভি নট, আমরা ধরে নিচ্ছি, এজিউম করে নিচ্ছি, হুইচ ইজ ভি নট। ওকে, সো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করায় আসলে আয়তনটা কি হবে আমাদের, এই যে একটু আগে আমাদের বাংলা কথাটা ছিল, আয়তনটা হয়ে যাবে তার 0 ডিগ্রির 1/273.15 অংশ, মানে 0 ডিগ্রিতে যে আয়তনটা ছিল তার 1/273.15 অংশ। তাইলে এখন যদি আমি তোমাকে বলি যে অ্যাকচুয়ালি আমি θ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বৃদ্ধি করতে চাই, তখন আয়তনটা কি হবে, আয়তনটা হয়ে যাবে ভি নট ডিভাইডেড বাই 273.15 ঐকিক নিয়ম আর কি, ইন্টু থেটা। একটু বুঝছো? এতটুকু যদি বুঝে থাকো তাহলে একটু আমাকে বলো তো, আলটিমেটলি আমাদের আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে? আলটিমেটলি আমাদের আয়তনটা বৃদ্ধি পাইছে হুইচ ইজ ভি থেটা। ভি থেটা ইকুয়ালস টু ভি নট প্লাস, ঠিক আছে, ধরো ডেল ভি, এটাই তো আমাদের ডেল ভি, অ্যাকচুয়ালি এটা আমাদের কি ডেল ভি, ঠিক আছে? তাহলে ডেল ভি এর জায়গায় আমরা এটা কি লিখতে পারি হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 273.15 ইন্টু থেটা। বুঝতে পারতেছো? হ্যাঁ, তো এইখান থেকে হচ্ছে আমাদেরকে আরো কিছু স্টাডি করতে হবে। কি কি স্টাডি করা যায় এখান থেকে আমাদেরকে জানতে হবে পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে, হুইচ ইজ ভেরি ভাইটাল পোর্শন। পরম শূন্য তাপমাত্রা,
কিভাবে আমরা বের করবো এটা? কিভাবে বের করবো বলো? এখান থেকে একটা এমসিকিউ থাকবেই থাকবে, 100% পাবা এমসিকিউ। তো চলো আমরা দেখি কিভাবে বের করা যায়। পরম শূন্য তাপমাত্রা বের করার জন্য আমরা একটু গ্রাফের সহায়তা নিব। গ্রাফটা যদি দেখো ভালো মতো তাহলে কিন্তু তোমার অনেক কিছুই বোঝা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আমরা একটু ইকুয়েশনের দিকে তাকাই, যেটা বের করছি একটু আগে। সেটা হলো যে ভাইয়া, সেটা হচ্ছে ভি থেটা ইকুয়ালস টু ভি নট প্লাস কি ছিল, ভি নট 273.15 ইন্টু থেটা, তাই তো? তাহলে আমরা কি বলছিলাম, আগেও তোমাদেরকে বলছিলাম যে যখনই কোনো গ্রাফ আঁকাইতে বলবে তখন আমরা হয় এটাকে y ইকুয়ালস টু mx এ নিব, না হয় y ইকুয়ালস টু mx প্লাস c তে নিব, এর বাইরে আর কিচ্ছু নাই। ওকে, তো এখান থেকে তুমি এটা দেখে আমাকে বলো তো এটা কোন ফরম্যাটে পড়বে। এটা অবশ্যই ভাইয়া কোন ফরম্যাটে পড়বে, y ইকুয়ালস টু mx প্লাস c, কারণ একটা এখানে কনস্ট্যান্ট আছে, এক্সট্রা যুক্ত আছে, তাই না? সো তুমি দেখেই বলে দিতে পারবে এটা। সো আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, ট্রান্সফরমেশন যদি করি, তাহলে দেখো এটা হয়ে যাবে আমাদের y, ভালো কথা, এটা হয়ে যাবে আমাদের কত, c, প্লাস এটাও তো একটা কনস্ট্যান্ট, এই যে একটু হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তাহলে একটু কনস্ট্যান্ট হইলে এটাকে আমরা m ধরে নিতে পারি, আর থেটাটাকে আমরা ধরে নিব x, থেটাটাকে আমরা ধরে নিব x। ওকে, সো এটা একটু আমরা সরায় রাখি এদিকে, বুঝছি তো? তাহলে এখন আমাদের গ্রাফটা করা ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। কিভাবে, খেয়াল করো তো। তো আমরা এই পাশটাকে আমরা বলতে পারি কি, আমরা একটু আগে দেখছি x হচ্ছে থেটা, আর এই পাশটা হচ্ছে ভি থেটা। ওকে, সো ডেফিনেটলি এখন আমাদের যে গ্রাফটা আঁকাইতে হবে ওইটা কেমন দেখা যাবে, এটা দেখা যাবে এই যে একটু উপর থেকে যাবে, y অক্ষর বরাবর একটু উপর থেকে যাবে। আর এই অংশটুকুকে আমরা কি বলবো, তোমরা অনেক বুদ্ধিমান, এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে ভি নট। দিস ইজ আওয়ার সি কনস্ট্যান্ট, আগে ছিল সি, এখন হয়ে যাচ্ছে ভি নট। বুঝতে পারতেছো তো? ওকে, এই যে দেখো এক্স অক্ষতে এইখানে আমাদের কি ভি শূন্য না, এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে আমাদের কি ভি শূন্য, আয়তন শূন্য, এক্স অক্ষ তো ওয়াই শূন্য, তাই না? ওয়াই মানে তো আমাদের আয়তন, আয়তন শূন্য। তাহলে এইটাকে কাজে লাগিয়ে দেখো আমরা পরম শূন্য তাপমাত্রা ইজিলি বের করে ফেলতে পারি। এই যে তোমার রেখাটা আছে, এটাকে যদি আমি একটু দুষ্টামি করে পিছনের দিকে এক্সটেন্ড করি, ধরো একটু এক্সটেন্ড করে নিলাম পিছনের দিকে। ওকে, তো পিছনের দিকে এক্সটেন্ড করার কারণে ঘটনা কি ঘটতেছে বলতো? এই যে দেখো এখানে আমাদের আসলে আয়তনটা কি হয়ে যাচ্ছে, এই যে পয়েন্টটা, এটা আমাদের খুবই আশ্চর্যজনক একটা পয়েন্ট। এই পয়েন্টটার মিনিংটা আসলে কি? এই পয়েন্টের মিনিং এইটাই যে ভাইয়া এই জায়গাটাতে আমাদের, এই যে দেখো এই জায়গাটাতে আমাদের আয়তনটা কি হয়ে যাচ্ছে, বি থেটা ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছো? তাহলে এইটা আমাদেরকে এইটা বোঝাচ্ছে যে আয়তনটা শূন্য হওয়ার সময়টুকুতে আমাদের তাপমাত্রা আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে, বা তাপমাত্রা আসলে কত পরিমাণ লাগতেছে। তো দেখো এইদিকে আমাদের একটা তাপমাত্রা তো অবশ্যই আছে, এক্স পরিমাণ যেহেতু আছে, এক্স এর দিকে তো স্টিল আমাদের মান এক্সিস্ট করতেছে। তাহলে এখানে একটা কি আছে বলতো, এই জায়গাগুলোতে একটু সহজ করে বলি, কঠিন ওয়ার্ড চলে আসতেছে। দেখো এখানে আমাদের তাপমাত্রা আছে, একটা নেগেটিভ তাপমাত্রা আছে থেটা, মাইনাস থেটা। তাহলে এইটার কোন মানের জন্য আমাদের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। আর একটু গুছায় বলি, আয়তন শূন্য হওয়ার জন্য আমার যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে বা যে তাপমাত্রা লাগতেছে, ওইটাই হচ্ছে আমাদের কি পরম শূন্য তাপমাত্রা। সো সেটা কত, কত ডিগ্রি কেলভিন বা কত ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো একটু খেয়াল করো তো, এই জায়গাটাতে আমি যদি তোমাকে বের করতে বলি তাহলে তুমি কি করবা, দেখো এইটাতেই তুমি বসাও। সেটা হচ্ছে ভি নট হচ্ছে কত, 0 ইকুয়ালস টু ভি নট প্লাস, মানে ভি থেটা 0 আর কি, ভি নট প্লাস এখানে কি হচ্ছে ভি নট থেটা ডিভাইডেড বাই 273। ওকে, 273। আচ্ছা, সো একটু খেয়াল করো, এটা যদি কমন নিয়ে আসি তাহলে আলটিমেটলি এখান থেকে থেটার মানটা বের হয়ে যায় মাইনাস 273.15 কেলভিন। সো দিস ইজ আওয়ার পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে? এটা কেলভিন না, সরি এটা কেলভিন হবে না, এটা কি হবে বলতো, এটা হবে আমাদের থেটা ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে থেটার মানটা তো অবশ্যই এখানে, অবশ্যই থেটার মানটা ডিগ্রিতে, ঠিক আছে, ডিগ্রিতে। ওকে, এবং চাপটা এখানে কিন্তু কনস্ট্যান্ট, এই মানগুলোতে চাপটা আমাদের কি থাকতেছে, প্রেশারটা আমাদের কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, মাথায় রাখবা এটা। তো প্রেশার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই জায়গাটাতে আমাদের দেখো থেটার মানটা বের হয়ে যাচ্ছে এইটা। তো এখানে কিন্তু আরেকটা জিনিস পরীক্ষায় আসে, একটু দেখাই দিই তোমাদেরকে। ধরো প্রেশারটা আমি চেঞ্জ করতেছি,
তো প্রেশার যদি চেঞ্জ করি তাহলে ডেফিনেটলি আমার ধরো এখানে একটা আসবে, এখানে একটা আসবে, তাই না? ধরো এখানে আরেকটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা হয় যদি তোমার P1, তো দিস ইজ আওয়ার P2। তাহলে এদিকে হচ্ছে আমাদের থেটা, এদিকে হচ্ছে আমাদের ভি থেটা। ওকে, সো পেছনের দিকে যদি এক্সটেন্ড করি তাহলে এটা দুইটাতেই হচ্ছে একই জায়গায় হবে, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের পরমশূন্য তাপমাত্রা। সো এখন আমাকে কোয়েশ্চেন করতেছে যে হুইচ পি ইজ গ্রেটার, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে বলতেছে P1 এবং P2 এর মধ্যে সম্পর্কটা কি, গ্রেটার দেন অর লেস দেন, এটা আমাদেরকে বের করতে বলতেছে। সো খুব ভালো মতো তোমরা আমাকে বলো তো এখান থেকে কি হবে। প্রথমে আমি বলছিলাম যে এই জায়গাটাতে আমাদের কি, এই জায়গাটাতে আমাদের প্রেসারটা কনস্ট্যান্ট। তো প্রেসার কনস্ট্যান্ট যেহেতু, আমি আরেকটা প্রেসার নিলে আমাদের আরেকটা গ্রাফ আসবে, তাই তো? তাহলে এখান থেকে আমি কিভাবে আসলে সম্পর্কটা বের করতে পারি যে এখানে পি এর মধ্যে কোনটা বড় কোনটা কোনটা ছোট? তাহলে অলওয়েজ তুমি যেটা আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে ওইটার দিকে তাকাবা। যেমন এখানে আমাদের এমটা আসলে কোনটাকে বোঝাচ্ছে বলতো, রিপ্রেজেন্ট করতেছে। এখানে এম হচ্ছে আমাদের দেখো ভি নট ডিভাইডেড বাই 273.15। একটু খেয়াল করো, সম্পর্ক বের করার চেষ্টা করো। এই জায়গাটাতে যদি আমার এমটা বাড়ে, মানে ঢালটা যদি বাড়ে, তাহলে এই জায়গাটাতে আমাদের আয়তন বাড়তেছে, তাই না? ঢাল বাড়তেছে মানে কি, ধরো এটা ঢাল হচ্ছে M1, এটা ঢাল হচ্ছে M2। তো ডেফিনেটলি এখানে M2টা M1 থেকে বড়। তাহলে এখানে আমাকে বলতেছে এম যদি বাড়ে তাহলে আমাদের আয়তনটাও বাড়ে। সো আমরা আবার বয়েলস থেকে জানি কি, যে P ইজ প্রপোর্শনাল টু 1/V। তাহলে B যদি বাড়ে আবার আমাদের P কমতেছে, এটা আমাদের আবার কে বলতেছে, এটা আমাদেরকে বয়েল বলতেছে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের M বাড়লে P কমে, তাহলে এখানে M2 বড়, তাহলে ডেফিনেটলি P2 ছোট হবে। বুঝতে পারছি? তাহলে এখানটাতে কি হবে, P1 থেকে আমাদের কি হবে, P2 থেকে P1টা বড় হবে। কারা বুঝো নাই? আমি কি আবার বলবো কথাটা, খেয়াল করো। আমাদের এম যদি বাড়ে তাহলে আমাদের বি নোটটা বাড়তেছে, আবার আমাদের বয়েল বলতেছে বি নোট বাড়লে পি কমতেছে, ইনভার্স প্রপোর্শনের সম্পর্ক থেকে। তাহলে এখানে ঢালটাতে হচ্ছে M2 বড়, তাহলে ডেফিনেটলি M2 হবে, P2 হবে P1 থেকে ছোট, তাহলে আলটিমেটলি P1 ইজ গ্রেটার দেন P2। বুঝা গেছে? নেক্সট, সো এখন আমরা বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করবো। এখন একটু বেশি গুরুত্ব দিয়ে সলভটা দেখো। তুমি যদি এই সলভটা ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু যে কোনো সিকিউ তোমার পক্ষে ফাইট করা পসিবল। এবং এমসিকিউর ক্ষেত্রে তো আগে যা দেখাইছি ওইখান থেকেই পারবা, আর সিকিউর ক্ষেত্রে একটু সলভটা ভালো মতো দেখে নাও, তাহলেই তোমার একদম 100-এ 100। আচ্ছা, তো বলছি কি, একটি গ্যাসপূর্ণ বেলুনকে রোদের তলদেশে, তো রোদের তলদেশের গভীরতা দেওয়া আছে হচ্ছে 50 মিটার, নিয়ে যাওয়া হয়েছে, যার আয়তন হচ্ছে 2 লিটার। তো ধারণ করে তলদেশে বেলুনকে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো এবং বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দেওয়া আছে 8 লিটার। ওকে, এবং আমাদের কিছু ইনফরমেশন দিছে, যেমন বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে কত, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ঘনত্ব দেওয়া আছে, জি দেওয়া আছে। প্রশ্ন করছে কি, পানির উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন কত ছিল। সো আমরা একটু ভিজুয়ালাইজ করার জন্য চিত্রটা আঁকাই। ওকে, সো এটা হচ্ছে মনে করা যে আমাদের হ্রদ। ওকে, সো এই হ্রদে কি কি আছে, আমাদের হ্রদে আছে হচ্ছে আমাদের এই যে গভীরতা, সেটা হচ্ছে 50 মিটার, 50 মিটার। ওকে, সো হ্রদের তলদেশে আমাদের একটা বেলুন ছিল, তাই তো? এবং ওই বেলুনটা উপরে ওঠার পরে নিশ্চয়ই এই বেলুনটার কি হবে, আয়তন বাড়বে বা এটার ব্যাসার্ধ বাড়বে, এটা হচ্ছে কমন সেন্স। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই যে হ্রদটা আছে, হ্রদের নিচতলা মানে একদম গভীরে যেটা আছে। ওকে, সো গভীরের ক্ষেত্রে আমাদেরকে শুরুতে ইনফরমেশন গুলা দিচ্ছে, তাহলে এই জন্য আমরা প্রথমে নিচেরটাকে আমরা P1 ধরে নিই। এখন তুমি উপরেরটাকেও P1 ধরতে পারো, মানে এই যে আমাদের বায়ুমণ্ডলে যেটা আছে বা উপরে যেটা আছে আমাদের বেলুনটা, ওইখানে তুমি P1 ধরতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমি নিচে ধরতেছি যেহেতু প্রথমে আমাদের ইনফরমেশনটা নিচেরটা দেওয়া ছিল। তাহলে P1 ইকুয়ালস টু দেওয়া আছে কত বলো তো, জানি না আমরা, ঠিক আছে? বাট P2 জানি, P2 কত, P2 হচ্ছে 10⁻⁵ কত, 5 নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমাকে একটু বলো তুমি, একটা বস্তু বা যে কোনো কিছু যদি পানির নিচে যায় তাহলে এখানে আসলে কয়টা প্রেসার সে অনুভব করবে? তোমার কমন সেন্স কি বলে? একটা হচ্ছে পানির যেই তার একটা প্রেসার আছে না, ওইটাকে বলে হচ্ছে প্রবতা। এই প্রবতাটাকে আমরা ডিফাইন করি হুইচ ইজ H ρg। তাহলে এই প্রেসারটা তো আছেই, প্লাস তার উপরে কি আছে, উপরে তার বায়ুমণ্ডলীয় চাপ আছে না। তাহলে আলটিমেটলি সে নেট যেই প্রেসারটা ফিল করবে সেটা ডেফিনেটলি কি হবে, নেট যেই প্রেসারটা হবে হুইচ ইজ পি নেট, এটা হবে কি বলতো, বায়ুমণ্ডলের যেটা আছে ওইটা,
বায়ুমণ্ডলেরটা প্লাস হচ্ছে কি প্লবতা, প্লবতা। ওকে, সো এটা কি আসলে তোমরা দেখবা সব জায়গায় এইভাবে লিখে যে P2 প্লাস H রো জি, অর্থাৎ বায়ুমণ্ডলের যে চাপটা আছে ওইটা প্লাস তার প্লবতা, ঠিক আছে, ওইটা হচ্ছে তার আলটিমেটলি পি এর যে মানটা। বুঝা গেছে? ওকে, সো এখানে কোনো তাপমাত্রার কিছু দেওয়া নাই। ওকে, তাপমাত্রা যেহেতু কিছু দেওয়া নাই আমাদের জন্য এটা আরো ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। তাহলে একটু খেয়াল করো, আমরা কি সূত্র জানি, সেটা হচ্ছে P1V1 ডিভাইডেড বাই N1T1 ইকুয়ালস টু P2V2 ডিভাইডেড বাই N2T2। তো যেহেতু আমাদের মূল সংখ্যা সেম, আমাদের তো মূলের কথা বলে নাই, তার মানে মূল সংখ্যা সেমই থাকবে, ঠিক আছে। আয়তনটা বাড়াইছে বাট মূল সংখ্যা তো আর চেঞ্জ হয় নাই, তাহলে মূল সংখ্যা হচ্ছে সেম, আবার টেম্পারেচারের কথাও বলে নাই, তার মানে নিচে এবং উপরে টেম্পারেচারটাও সেম। তাহলে ডেফিনেটলি এখান থেকে আমরা কি করতে পারি, এন এবং টি এটাকে অমিট করে দিতে পারি। অমিট করে দিলে এখান থেকে আলটিমেটলি যেটা থাকতেছে সেটা হচ্ছে P1V1 ইকুয়ালস টু P2V2। মেন সূত্রটা লিখবা অলওয়েজ, কারণ কোন একটা ইনফরমেশন যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার কষ্ট করার পরেও আনসার মিলবে না, বুঝছো? এটা হচ্ছে তোমার সিলি মিস্টেক হয়ে যাবে, যে তুমি ইন্টেনশনালি এটা করতে চাওনি কিন্তু সূত্র তাড়াহুড়ায় লেখার কারণে তুমি বাদ দিয়ে দিচ্ছ। এই জন্য মেন সূত্রটা লিখে যেটা বাদ দেওয়া আছে ওটাকে বাদ দিয়ে দেন, তুমি ফাইনাল যে সূত্রটা আছে ওইটাতে তুমি চলে আসবা। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করো এই জায়গাটাতে আমাদের এখানে কি কি আর দেওয়া আছে দেখো তো। এই জায়গাটাতে আমাদের আয়তনটা দেওয়া আছে নাই, V2 আমাদেরকে বের করতে বলতেছে। V1টা কত ছিল, শুরুতে 2 লিটার। আচ্ছা, সো P1 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি P2 প্লাস H রো জি ইন্টু V1 ইকুয়ালস টু P2, ঠিক আছে, P2 ইন্টু V2। তাহলে আমাদেরকে বের করতে বলতেছে V2 অ্যাকচুয়ালি, তাই না? তাহলে V2 বের করতে বলতেছে, তাহলে P2 আসলে কত? P2 হচ্ছে 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো জি, H হচ্ছে 50, রো হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব, জি হচ্ছে 9.8, ঠিক আছে, ডিভাইডেড বাই কত এখানে P2 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আর সাথে এখানে কি একটা আছে V1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত, 2 লিটার দেওয়া আছে, সো এখানে 2 দিয়ে গুণ করে দিবা। তাহলে একটু ক্যালকুলেটরে বসাও আমার সাথে সাথে, 10 টু দি পাওয়ার 5 প্লাস 50 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 9.8, এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব, ভাগ করব 10 টু দি পাওয়ার 5 দিয়ে, তাহলে মানটা চলে আসতেছে এক্স্যাক্টলি 11.8। সো দিস ইজ আওয়ার কি ফাইনাল V2, যেটা মানে আমাদের একদম কি বায়ুমণ্ডলে বা উপরে যেটা আছে ওইটার মানটা আসলে কত, এত লিটারে হবে, লিটারে হবে। বোঝা গেছে? এটাকে আর মিটার কিউবে নিতে হবে না, কারণ লিটার তোমার শুরুতে যা আছে সেটা শেষেও ওইটাই বের হবে, বুঝছো তো? আচ্ছা, সো এখানে আর কিচ্ছু নাই, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ওকে, সো দেখো এটা কতবার আসছে ভাই, মানে চিন্তা করতে পারতেছো কতগুলো বোর্ডে আসছে। তো এটা মিস করা মানে আসলে তুমি অনেক কিছু মিস করে ফেলতেছো, এমন একটা ব্যাপার। সো চলো আমরা প্রবলেমটা পড়ি, কি বলছে। একটি গ্যাসপূর্ণ বেলুনকে রোদের তলদেশে, মানে আগেরটাই তো, তাই না? তো আমাদেরকে এখন বলতেছে রোদের তলদেশ থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে আমাদের কোয়েশ্চেনটা আগেরটাই ছিল, দ্যাট মিনস আমাদের কি, যে তলদেশে 50 মিটার গভীরতার একটা হ্রদ ছিল, ওইটার তলদেশে আমার 2 লিটার বিশিষ্ট একটা আয়তনের বেলুন ছিল, যেটাতে আমি এক্সট্রা আরো 1 লিটার ভরে বেলুনটাকে ছেড়ে দিছি। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে বেলুনটা উপরে আসার পরে তো নিশ্চয়ই একটা আয়তন কমবে না, বাড়বে। নিচ থেকে উপরে গেলে আয়তন কি হয়, বাড়ে, আর উপর থেকে নিচে আসলে আয়তন কমে। সো এখন আমাদেরকে বলতেছে যে অ্যাকচুয়ালি অক্ষত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা। তার মানে দেখো আয়তনটা তার শুরুতে একটা ছিল, তাই না, একদম তলদেশে, তাহলে উপরে আসার পরে তার আয়তন বাড়তেছে। যদি আয়তনটা 8 লিটারের থেকে বেশি হয়, যেটাই বাড়ুক না কেন, তাহলে আলটিমেটলি কি হবে, ফেটে যাবে, কারণ তার ধারণ ক্ষমতাই 8 লিটার। বুঝতে পারতেছো তো? ওকে, সো চলো আমরা এখন এটা একটু সলভ করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের হ্রদ। তো সেই হ্রদের মনে করো যে এখানে আয়তনটা বাড়তেছে, আর শুরুতে তাই ছিল একটা আয়তন, শুরুতে যেটা ছিল আর কি। সো এটা হচ্ছে আমাদের পানি ধরে নাও। তো এখন একটু খেয়াল করো, আমরা এখন বের করবো অ্যাকচুয়ালি কোনটা, আমরা বের করবো আসলে উপরে আসার পরে তার V2 এর মানটা আসলে কত। V2 বা শুরুতে যদি আমরা ধরে নিই P1, তাহলে অবশ্যই V1 এর মানটা কত আমাদেরকে বের করতে বলতেছে। ধরাধরি কোনো ব্যাপার না, তুমি যেটা ধরতে চাও ধরে নাও, মানটা ঠিকঠাক মতো বসালেই হয়েছে। সো এখানে আমাদের কি হবে, P2 অ্যাকচুয়ালি হবে কি P1 প্লাস H রো জি। কেন H রো জি? বিকজ তার পৃষ্ঠে যেই প্রেসারটা আছে, হুইচ ইজ আমাদের কিসের প্রেসার, এটা বায়ুমণ্ডলের প্রেসার, ওইটা, এবং সে পানির কারণে যে চাপটা অনুভব করতেছে, দিস ইজ কল্ড প্লবতা, ওইটার যোগফলটাই হচ্ছে তার
মেইন যে তলদেশে তার প্রেসারটা ওইটা, বুঝছো তো? ওকে, সো দেখো তার প্রথমে ছিল হচ্ছে ধরো V1 তার শুরুতে ছিল কত 2 লিটার, বাট পরবর্তীতে কি করছে 2 লিটার তো শুরুতে ছিল, তাহলে পরবর্তীতে তাকে জোর করে আরো 1 লিটার ভরে দেওয়া হয়েছে, তাহলে আলটিমেটলি তার কত লিটার হয়েছে 3 লিটার, অর্থাৎ নিচে তাকে আরো 1 লিটার পানি ভরে, ঠিক আছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পানি না সরি গ্যাস ভরে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন আমাদের একচুয়ালি দেখে নিতে হবে উপরে যে আসার পরে V1টা তার কত হচ্ছে, তাহলে আগের মতো জিনিসটা সেম সেম, তাহলে কি হবে P1 V1 ইকুয়ালস টু P2 V2, যেহেতু আমাদের কি মূল সংখ্যা এবং টেম্পারেচার সেম, সো এখানে আমাদের ওইগুলা নিতে হবে না। তো এই জায়গাটাতে P1 কত বলো তো, এই জায়গাটাতে P1 হচ্ছে 10⁵, ওকে, ইনটু আমাদেরকে V1টা বাই করতে হবে। P2টা কত বলো তো 10⁵ প্লাস H রো জি, H মানে কত 50, রো মানে হচ্ছে 10⁵, জি মানে হচ্ছে 9.8, এবং এই জায়গাটাতে আমাদের V2টা কত, V2টা ডেফিনেটলি V2টা আমাদের ডেফিনেটলি কত, এটা V2 হবে না, V2 V2টা হচ্ছে 3 লিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা V1টা বের করি, একটু বের করে তো ক্যালকুলেটরে বসাও, এটা উপরে থাকবে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হলো 10⁵ প্লাস 50 করো সবাই, 50 ইন্টু 10⁵ ইন্টু 9.8, ঠিক আছে, ইন্টু 3 ডিভাইডেড বাই কত 10⁵, তাহলে আনসার চলে আসতেছে মূলত 17.7 লিটার। সো হুইচ ইজ ভেরি ভেরি বিগার দেন কি তার যেটা ক্ষমতাটা অ্যাকচুয়াল যেটা ছিল ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি আছে হচ্ছে 8 লিটার, বাট সে উপরে আস্তে আস্তে তার হয়ে গেছে কত 17.7 লিটার। তো জীবনে কি পসিবল তার অক্ষত থাকাটা, ফেটে যাবে না, কারণ সে নিজেই ক্ষমতা তার হচ্ছে 8 লিটার, হয়ে যাচ্ছে 17.7 লিটার। সো ডেফিনেটলি এই জায়গাটাতে যেহেতু তার ভি যেটা আছে আলটিমেটলি V1টা ইজ গ্রেটার দেন তার ক্ষমতা, সো ডেফিনেটলি এটা কি হবে, আমাদেরকে বলছে অক্ষত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা, এটা আনসার হচ্ছে অক্ষত অবস্থায়, অক্ষত নাই। তো তোমরা পুরোটা লিখে দিবা আর কি, অক্ষত নাই এটা কেমন হয়ে যায় না বাংলা লেখা, তোমরা পুরোটা লিখবা যে অক্ষত অবস্থায় সে নাই বা অক্ষত অবস্থায় পৌঁছাবে না। ওকে, নেক্সট। আচ্ছা দেখো কি বলছে, একটি রোদের তলদেশে পৃষ্ঠের পানির তাপমাত্রা যথাক্রমে, এই যে দেখো তাপমাত্রা সংক্রান্ত এখন একটা প্রবলেম আসছে, এতক্ষণ আমাদের তাপমাত্রা ছিল না, সো দুইটা টাইপই দেখো ভালো করে। তো আমাদের কি বলছে যে তাপমাত্রা দেওয়া আছে তলদেশে এবং উপরি দেশে, তাহলে আমাদেরকে ডেফিনেটলি একটা চিত্র আঁকায় নিলে ভালো হয়, সবার জন্যই ভালো, তোমার জন্য ভালো, যাতে তুমি পরীক্ষার হলে ভিজুয়ালাইজ করে আনসার করে দিয়ে আসতে পারো, নাহলে কিন্তু একটু হজবরল লেগে যেতে পারে। তো চিত্র আঁকতে তোমার কতক্ষণ লাগবে, 5-10 সেকেন্ড, এর বেশি তো লাগবে না। আঁকার পরে এভাবে কালার করবা নাকি, কালার করার দরকার নাই। তো কি বলছে দেখো, আমাদের এইখানটাতে কি আছে যে তলদেশের পৃষ্ঠের পানির তাপমাত্রা যথাক্রমে, হ্রদের তলদেশ এবং পৃষ্ঠ, তলদেশ তলদেশ মানে এখানে 8, তার মানে এখানে ধরো T1 ইকুয়ালস টু 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর হচ্ছে এখানে পৃষ্ঠদেশে হচ্ছে T2, ধরে নিলাম হচ্ছে কত আমাদের দিছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, সো 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো, তার মানে এখন হচ্ছে এটার আয়তন হচ্ছে কত, হুইচ ইজ V1 ইকুয়ালস টু 2 লিটার। ওকে, তো ছেড়ে দেওয়া হয়েছে, বেলুনটি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে এই যে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, তার মানে কি বলতো আমাদের এখন এইটা হচ্ছে তার সর্বোচ্চ পরিমাণ সে ধারণ করতে পারে, আগের মতোই কথা। তো হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে গভীরতা, এইচ এর মানটা দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, মানে অনেক কিছু দেওয়া আছে, মেলা কিছু। প্রশ্ন কি করছে, বেলুনে আবদ্ধ বায়ুর অণুসমূহের গতিশক্তির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা তাহলে এই ইনফরমেশন আমাদের এখানে লাগতেছে না, আমাদেরকে বলছে আবদ্ধ বায়ুর অণুসমূহের গতিশক্তির পরিবর্তনটা নির্ণয় করো। তাহলে দেখো তো, যেহেতু গতিশক্তি জিনিসটাই হচ্ছে তোমার টেম্পারেচারের সাথে রিলেটেড, তাহলে আমাদের তলদেশে একটা টেম্পারেচার, তারপর পৃষ্ঠদেশে আরেকটা টেম্পারেচার, তাহলে অবশ্যই তাদের টেম্পারেচারের পরিবর্তনের কারণে গতিশক্তির একটা পরিবর্তন হবে, হবে কিনা, তাহলে এটাই আমাদেরকে বের করতে বলতেছে। সো আমরা গতিশক্তির পরিবর্তনটা কিভাবে বের করি বলতো, সো আমরা আগে সিম্পল যেটা গতিশক্তির ইকুয়েশন সেটা আমরা লিখে ফেলি, উপরে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 NRT। ওকে, সো এই যে এফটা আছে না, এই এফটা আসলে কি ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে এখানে আসলে কোন গ্যাসের কথা বলতেছে,
বায়ুর কথা বলতেছে না যে বায়ু পূর্ণ, এই যে দেখো বায়ু পূর্ণ বলছে না, তাই বায়ুর কথা বললে এখানে এফ এর মানটা কি হবে? সো বায়ুতে ম্যাক্সিমাম টাইম কি ধরনের আমাদের অণুগুলা থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, এগুলাই তো বেশি থাকে, তাই না? বেশিরভাগই হচ্ছে দ্বিপরমাণুক অণুগুলা থাকে। তাহলে দ্বিপরমাণুর ক্ষেত্রে আমাদের এফ এর মানটা কি হবে? এফ এর মানটা হবে তার রৈখিক এবং কৌণিক যেই মানটা আছে। রৈখিকের মান হচ্ছে তোমার 3, ঠিক আছে? রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, তারপর হচ্ছে কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম, এটা হচ্ছে দুইটার যোগফল হবে। হোয়াটএভার, এটা আমরা পরে অন্য কোনো একাডেমিক ক্লাসে ভালো মতো বুঝবো। বাট চিন্তা করো যখন দ্বিপরমাণুর কথা বলবে তখন আমাদের এই জায়গাটাতে ডিগ্রি অফ ফ্রিডমের মান হয়ে যাবে 5। কেন ভাইয়া 5 হইলো? বিকজ এটা হচ্ছে দ্বিপরমাণুর জন্য, দ্বিপরমাণু, ঠিক আছে? বুঝছো, এটা হচ্ছে কমন সেন্স। তাহলে এখান থেকে যদি আমাদেরকে বের করতে বলে যে পরিবর্তনটা, তাই না? তাহলে পরিবর্তনের কথা যদি বলে তাহলে ডেল ই ইকুয়ালস টু হবে, দেখো, এফ বাই 2 এন আর হুইচ ইজ ডেল টি। ডেল টি মানে কি অ্যাকচুয়ালি বলো তো? ডেল টি মানে তাদের তাপমাত্রার পরিবর্তন, হুইচ ইজ 30 মাইনাস কত, 8। এবং এই টি যেটা আছে এটা অবশ্যই কিসে থাকবে? এটা থাকবে কেলভিনে। তাহলে দেখো 30 মাইনাস 8 হুইচ ইজ 22। তাহলে 22 ডিগ্রিকে যদি আমরা কেলভিনে নিতে চাই তাহলে কিভাবে নিব বলো তো? অলওয়েজ মাথায় রাখবা, ডিগ্রি থেকে কেলভিনে নেওয়ার জন্য আমরা জাস্ট যোগ করে দিব 273। এটা যোগ করে দিলে আমাদের ডিগ্রি থেকে কেলভিনে পরিবর্তন হয়ে যায়। এটা একদম বেসিক কথাবার্তা, এটা অন্য ক্লাসেও দেখছো, এবং যদি না বুঝে থাকো আপাতত মুখস্থ করো, পরবর্তী অন্য ক্লাসে দেখাবো। আমাদের যদি ডিগ্রি থেকে কেলভিনে নিতে বলে জাস্ট 273 দিয়ে যোগ করে দিবা, তাহলে এখানে হচ্ছে কত হয় 22। তাহলে 22 প্লাস 273 আলটিমেটলি 295। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেল টি। ওকে, তো এখানে হবে 5/2 ইন্টু মূল। ওকে, এইটা হচ্ছে একটা ভাইটাল জিনিস যে আমরা মূলটা কিভাবে বের করব। তাহলে মূল তো এখানে আসলে সরাসরি দেওয়া নাই, তা আমরা কিভাবে বের করব? আমরা এখান থেকে বের করতে পারবো, যেখানে সবগুলা মান দেওয়া আছে ওইখান থেকে আমরা মূলটা বের করব, তাই না? বুঝছো, দুই জায়গায় মূল সংখ্যা সেম থাকবে, কারণ মূলের কথা যেহেতু আলাদা করে বলা নাই, তাহলে দুই জায়গায় সেম। তুমি যে কোনো একটা নাও, যে কোনো একটা ইনফরমেশন নিয়ে মূল বের করো। যেমন আমরা জানি কি, পি ভি ইকুয়ালস টু এন আর টি, therefore n equals to হবে পিভি বাই আর টি, তাই তো? তাহলে একটু খেয়াল করো, আমরা নিচের থেকে মানগুলা নেই যেখানে আয়তনটা দেওয়া আছে। তাহলে নিচের থেকে যদি আমরা মানটা নেই তাহলে একটু খেয়াল করো তো, n equals to কি হবে, পিভি, ঠিক আছে? পিভি, পি এর মানটা কত বলো? পি এর মানটা কত? পি এর মানটা তো আমরা জানি না, এখান থেকে আমরা পি এর মানটা বের করব। তলদেশে আছে না, তলদেশে থাকলে হবে পি ওয়ান ইকুয়ালস টু হবে, বলো তো কি হবে, P2 প্লাস এইচ রো জি, অর্থাৎ তার এই যে বায়ুমণ্ডলের চাপ প্লাস তার প্লবতার মানটাই হচ্ছে তার আলটিমেট পিটা। তাহলে এই পিটা যদি আমরা বের করি পিভি, তাহলে এই পিটা আমরা যদি বের করি, ধরো P1 ইকুয়ালস টু P2 কত, 10⁵ দেওয়া আছে, এই যে দেখো 10⁵ প্লাস এইচ কত, আমাদের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 15 মিটার, তাহলে এইচ হচ্ছে 15, রো মানে হচ্ছে 10⁻³ পানির ক্ষেত্রে, জি মানে হচ্ছে 9.8। ওকে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পি এর মানটা। সো 10⁵ প্লাস 15 ইন্টু 10⁻³ ইন্টু 9.8। সো এটার মানটা চলে আসতেছে সিম্পলি, অনেক বড় একটা মান আসতেছে, 247 3 জিরো। ওকে, সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি পি এর মানটা। সো এখানে হবে পি এর মান 1 ইন্টু ভি, ভিটা কত, ভিটা হচ্ছে 2 লিটারে আছে, আমরা এটাকে মিটার কিউবে নিব, সো 10⁻³ ওকে, এসআই একক। সো এখন থেকে যদি আমরা এন এর মানটা আমরা কি, পিভি ডিভাইড বাই আর টি, আর মানে হচ্ছে 8.314 ইন্টু টি এর মানটা কত, যেহেতু আমরা নিচ থেকে নিচ্ছি 8 ডিগ্রি মানে হচ্ছে 273 প্লাস 8, আমরা কেলভিনে নিয়ে নিব। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, আনসার ইন্টু 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 8.314। এই যে আমরা কেন হচ্ছে লিটার থেকে মিটার কিউবে নিছি, ওই যে আমরা প্রথমে কনভার্সনটা দেখছিলাম মনে আছে আয়তনের ক্ষেত্রে, সো বুঝার কথা, ডিভাইডেড বাই কত হয়, ডিভাইডেড বাই 8.314 ইন্টু 273 প্লাস 8, তাহলে হুইচ ইজ মানটা হচ্ছে 0.2114। ওকে, সো আমরা পাইছি এন এর মান 0.2114, ঠিক আছে, ইন্টু আর কত 8.314 ইন্টু টি, তাই তো? টি এর মানটা আমরা আগে দেখছি 22 প্লাস 273 পরিবর্তনটা, তাহলে আলটিমেটলি এই মানটা কত আসে, 5/2 ইন্টু আনসার
ইন্টু 8.314 ইন্টু 22 প্লাস 273, তাহলে এই মানটা চলে আসতেছে 1296.53 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের মানটা, আনসারটা। বুঝতে পারতেছো কি না বলো? বুঝতে পারতেছো? আহামরি কঠিন না কিন্তু, ইজি, ইজি পিজি। নেক্সট, তো সেম কোয়েশ্চেনটাই গ নম্বরে বলছে, বেলুনটি রোদের পৃষ্ঠে এসে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো মানে ওই যে সেম কথা, তাই না? সেম কথা, সেম জিনিস, সেম জিনিস, তাই না? আচ্ছা, তো এখানটাতে তার আয়তনটা বেড়ে যাচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি তার এই হচ্ছে ঘটনা, যেখানে উচ্চতা হচ্ছে তার 15 মিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা P1টা আগে পাইছি। ওকে, তারপর V1টা দেওয়া আছে। V1টা কি দেওয়া আছে? এই যে বায়ুপূর্ণ বেলুন রোদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে V1টা হুইচ ইজ 2 লিটার। তারপর আমাদেরকে বলছে কি যে তলদেশ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, উপরে আসছে। তাহলে উপরে আসার পরে এখানটাতে তার V1টার কত মানটা, ওইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, P1 এর মান দেওয়া আছে হুইচ ইজ 10⁵ নিউটন মিটার স্কয়ার। ওকে, সো এখান থেকে আমাদেরকে টেম্পারেচারের কথাও বলে দিছে, যেহেতু টেম্পারেচার এখানে তোমার আলাদা করে দেওয়া আছে। সো টি ওয়ান বলতে এখানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর হচ্ছে থিটার মানটা দেওয়া আছে আর কি, এখানে দেওয়া আছে কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো ডিগ্রিটাকে আমরা কেলভিনে প্রকাশ করে ফেলবো। তাহলে আমরা যদি কেলভিনে প্রকাশ করি তাহলে এটা হবে 273, তাই তো? তাহলে এটা হবে 303 303 কেলভিন, 303 কেলভিন। তারপর হচ্ছে 8 8 মানে হচ্ছে কত বলো তো? তো 281 কেলভিন। তো এখান থেকে আমাদেরকে বের করতে বলতেছে যে উপরে আসলে তার বিস্ফোরিত হবে কিনা আসার পরে। তো বিস্ফোরণ হওয়াটা আসলে নির্ভর করতেছে তার ধারণ ক্ষমতার উপরে, তাই না? তার ধারণ ক্ষমতাটাকে আমরা জাস্ট একটু কি করবো, কম্পেয়ার করে ফেলবো। তাহলে আমরা এখন চলো আমাদের যে চিরচেনা যে সূত্রটা ছিল হুইচ ইজ P1V1 ডিভাইডেড বাই টি, এখন আমাদের কাজে লাগবে, বিকজ টি তো দেওয়া আছে, P2V2 ডিভাইডেড বাই T2। ওকে, সো এখানটাতে P1 মানে কি? P1 মানে অ্যাকচুয়ালি হচ্ছে, দেখো তো, P1 এর মান হচ্ছে 10⁵ 10⁵ ইন্টু V1 এর মান কত? V1 এর মানটাই তো আমরা বের করব, মানে উপরিদেশে আসতেছে, ডিভাইড বাই T2। T2 কত? সরি, T1টা কত? T1টা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 303। ওকে, ইকুয়ালস টু কি হবে? P2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি P1 প্লাস H রো জি, তাই তো? কারণ আমাদের এই উপরিপৃষ্ঠে যেটা আছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস তার প্রবণতার কারণে যে চাপটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের তলদেশে তার নেট যে প্রেসারটা। তাহলে এটা যদি আমি একবারে বসাই দিই মানটা সহ, তাহলে মানটা সহ হবে 10⁵ প্লাস H রো জি মানে হচ্ছে 15, রো মানে হচ্ছে 10⁵³ জি মানে হচ্ছে 9.8। ওকে, ইন্টু V2। V2 এর মানটা আসলে কত? 2, তাই না? এখানে তো আর কিছু আমাদেরকে এক্সট্রা করে বলে নাই। সো 2 ডিভাইডেড বাই T2 মানে কত? T2 মানে হচ্ছে 281। সো এখান থেকে তুমি ভাইয়া এই যে V2টা বের করে ফেলতে পারো না? সরি, V1টা বের করে ফেলতে পারো না? অবশ্যই পারো, ক্যালকুলেটর ইউজ করা শিখতে হবে তোমাদের এখানে। তো দেখো 10⁵ ইন্টু, যেটা আমাদের আসলে এখানটাতে বের করতে হবে ওটাকে আমরা x দিয়ে দিব, x ডিভাইডেড বাই 303, মানে পুরো ইকুয়েশনটা আমরা বসাবো, তাহলে ইজিলি বের করে ফেলা যাবে। ক্যালকুলেশন শিখতে হবে কিন্তু ভাইয়া, ফার্স্ট বুয়েটে পরীক্ষা দিবা তো অনেকেই, সো ক্যালকুলেটরতে ভালো থাকা লাগবে। বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, যেখানে তোমার ক্যালকুলেটর ইউজ করতে হয়, আগে থেকে শিখে রাখবা। ওকে, এই হচ্ছে ঘটনা। এই যে আমি তোমার পুরো ইকুয়েশনটা তুলে দিছি, আমি একটু দেখাই। এই যে দেখো, দেখা যাচ্ছে? এই যে দেখো আমাদের V1টা কি ছিল? ভেরিয়েবলের জায়গায় আমরা x দিছি, পুরো ইকুয়েশনটা তুলে দিছি। এখন আমরা সলভ করবো এটাকে ক্যালকে ক্লিক করে, তাই না? তাহলে শিফট ক্যালক, আমরা যদি একটা ইনিশিয়াল মান দিই, ধরো 1 দিলাম, তাহলে আমাদের এক্স্যাক্টলি মানটা বের হয়ে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে V1 এর মানটা চলে আসতেছে 5.32 লিটার। তাহলে এটা কি? এটা ডেফিনেটলি কার থেকে ছোট? এটা ডেফিনেটলি 15 লিটারের থেকে ছোট। সো আনসার হবে যে, কি বলছে আমাদেরকে, যে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। দিস ইজ আওয়ার আনসার। বুঝতে পারতেছো? হুম, সেম কিন্তু সিমিলার টাইপের কোয়েশ্চেন না?
একটাতে টেম্পারেচার ছিল, একটাতে টেম্পারেচার নাই, এখানে আলাদা কোনো আসলে ফারাক নাই, বুঝছো? নেক্সট, সো এই কোয়েশ্চেনটা দেখো, এটা বোর্ডে অনেকবার আসছে, খুব ভালো একটা কোয়েশ্চেন। বলছে কি যে 200 গ্রাম নাইট্রোজেন গ্যাসে ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। ওকে, পরে আমাদের সমুদ্র পৃষ্ঠের চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, সমুদ্রের তলদেশেরও তাপমাত্রা দেওয়া আছে, এবং পানির ঘনত্ব দেওয়া আছে, আর দেওয়া আছে জি দেওয়া আছে, মেলা কিছু দেওয়া আছে। বেশি জিনিস দেওয়া থাকলে সলভ করাটা বেশি ইজি, কম জিনিস দেওয়া থাকলে সলভ করাটা কঠিন। সো বেশি জিনিস দেখে ভয় পায় না। প্রথম কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে দেখো, বলছে যে সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করো। তাহলে সমুদ্র পৃষ্ঠে আমাদের কি কি তত্ত্ব দেওয়া আছে এটা একটু খেয়াল করো তো। তো আর এর মান তো সার্বজনীন, এই মানটা তো আর জায়গায় থাকবে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? ওকে, তারপর আমাদের সমুদ্র পৃষ্ঠের টেম্পারেচার কত দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে 30কে আমরা যদি কিসে কনভার্ট করি, কেলভিনে, তাহলে 273 দিয়ে যোগ করে দিবা জাস্ট, তাহলে আমাদের খেলা শেষ। এখানে হবে 303 কেলভিন। ওকে, আচ্ছা, তো আমাদেরকে বলছে নাইট্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করো। তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমাদের সূত্র কি আছে? একটু আগেও আমরা একটু দেখছিলাম এটা, যে এটা হবে F ডিভাইডেড বাই nRT, হুইচ ইজ F হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। F হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে যেহেতু নাইট্রোজেনের কথা বলছে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত? দ্বিপরমাণুক না, আমরা একটা প্রবলেম সলভ করছিলাম আগে। সো দ্বিপরমাণুকের ক্ষেত্রে আমাদের F এর মানটা কত হবে? F এর মানটা হবে অ্যাকচুয়ালি 5, স্মল f এর মানটা হবে 5। ওকে, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 5 ডিভাইডেড বাই 2 ইনটু, এই জায়গাটাতে n এর মানটা কি দেওয়া আছে? n এর মানটা দেওয়া নাই, বাট আমাদেরকে তত্ত্ব দিছি কিছু, যেগুলো থেকে আমি n এর মান বের করে ফেলতে পারি। যেমন কত? 200 গ্রাম নাইট্রোজেন, 200 গ্রাম নাইট্রোজেন। তো স্বাভাবিকভাবে যদি তোমার m এর মানটা দেওয়া থাকে, ধরো এই যে স্মল m এর মান দেওয়া আছে কত? 200 গ্রাম। ওকে, সো এখান থেকে আমাদেরকে বলছে এটা হচ্ছে নাইট্রোজেন। তো এখান থেকে ইজিলি কিন্তু আমরা স্মল n এর মানটা বের করে ফেলতে পারি। যেমন আমরা এখান থেকে বলতে পারি, সূত্র জানি আমরা, যে m ডিভাইডেড বাই m। ওকে, কখনো যদি s দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, তখন n হবে v ইন্টু s, p ইন্টু s। ওকে, সো যেহেতু আমাদের m দেওয়া আছে, তো আমাদের সূত্র ইউজ হবে এইটা। তাহলে এখন আমাকে একটু বলো তো m এর মানটা কত? এখানেই বসাই, এখানেই বসাই। m টা হচ্ছে 200, আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের ভর কত? 28, 28, এটা দুইটাই হচ্ছে গ্রামে, সো চেঞ্জ করার দরকার নাই। ইন্টু আর, আর হচ্ছে 8.314 ইন্টু টি হচ্ছে 303। সো এটা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো। 5/2 ইন্টু 200 ডিভাইডেড বাই 28 ইন্টু 8.314 ইন্টু 303, তাহলে আমাদের মান চলে আসতেছে 44। আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের জন্য ইজি হবে 44.98 কি হবে বলতো? কিলো জুল, কিলো জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের কিসের মান বলতো? আমাদের এই যে গতিশক্তি যেটা বলছে ওইটা। নেক্সট, সো দেখো আমাদের গ নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, যে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় রেখে, এই যে তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় রেখে সমুদ্রের গভীরতা নির্ণয় করো। তো আমাদেরকে এইচটা বের করতে বলতেছে, তাই না? সো দেখো, খেয়াল করো, এই জায়গাটাতে আমাদের কিন্তু আহামরি কিছু দেয় নাই, কঠিন কিছু। বলছে যে তলদেশে যাওয়ার পরে অর্ধেক হয়ে গেছে তার আয়তনটা, ঠিক আছে? তারপরে এখানে আমাদের পৃষ্ঠের চাপ, তাপমাত্রা, তলদেশের তাপমাত্রা দেওয়া আছে। সো সবসময় এই ক্ষেত্রে মাথায় রাখবা যে আমাদের শুরুতে অবশ্যই যেটা দেওয়া থাকবে আয়তনটা বড়ই থাকবে, কারণ পৃষ্ঠদেশ থেকে নিচে গেলে আয়তনটা কমে, আর তলদেশ থেকে উপরে আসলে আয়তনটা বাড়ে। সো এখান থেকে আমরা বলতে পারি যে প্রথমে আয়তন v ছিল, পরে অর্ধেক হয়ে v/2 হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে আমাদের এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে T1 এর মানটা কত? 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কেলভিনে নিয়ে গেলে হয়ে যাবে 303 কেলভিন। তারপর হচ্ছে আমাদের P1 এর মান দেওয়া আছে, হুইচ ইজ 10⁻⁵ নিউটন পার মিটার স্কোয়ার। সো এখানে আমাদের P2টা কি হবে বলতো? P2টা ডেফিনেটলি হবে P1 প্লাস H রো জি। কেন ভাইয়া? কারণ আমরা সবাই জানি সেটা, যে নিচে যদি যায় কিছু একটা পানির তলে, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তার চাপটা হবে ডেফিনেটলি তার পৃষ্ঠের যে চাপটা, ওইটা পৃষ্ঠের চাপটা প্লাস তার পানির কারণে যে প্রবণতা সে অনুভব করবে, সেটা প্রবণতার কারণে যে চাপটা সে অনুভব করবে ওইটা। সো দিস ইজ আওয়ার P2। ওকে, সো P2 কেন P1 প্লাস H রো জি হবে বুঝতে পারতেছো তো? এবং এখানে আমাদের টেম্পারেচারটা দেওয়া আছে কত? 15 ডিগ্রি, তার মানে হচ্ছে 288 কেলভিন। জাস্ট 273 যোগ করে দিবা।
তো যেহেতু টেম্পারেচার আমাদেরকে বিবেচনায় নিতে বলছে, সো আমাদের সূত্র ছিল কি বলতো, টেম্পারেচার সহ P1V1 ডিভাইডেড বাই N1 N2, তো সেমই দুই ক্ষেত্রেই, ঠিক আছে, মূলের সংখ্যা সেম, সো আমরা N1 N2 অমিট করতে পারি। সো এখানে হবে T1 ইকুয়ালস টু P2V2 ডিভাইডেড বাই T2। ওকে, সো আমরা এখন জাস্ট মানগুলা বসাবো। যেমন P1, এখানে P1 এর মান কত আছে ভাইয়া, 10⁵ ইন্টু V1 এর মান কত ধরলাম V, T1 কত 303। ওকে, তাহলে ইকুয়ালস টু হবে, খেয়াল করো তো, ইকুয়ালস টু হবে P2 এর মানটা ছিল হচ্ছে P1 প্লাস H রো জি, P1 মানে কত 10⁵ প্লাস H টা তো আমরা বের করবো, H টা তো আমরা বের করবো, সো এটা অন্য কালার দেই, ধরো H আমরা বের করব, দেন আমাদের এখানটাতে ইন্টু রো এখানে কত 10⁻³, এই যে 10⁻³ দেওয়া আছে না এখানে, কোথায়, এই যে পানির যে ঘনত্ব H রো জি হচ্ছে 9.8, ভালো করে দেখে নিবা, ইন্টু আমাদের আয়তনটা কি ছিল ভাইয়া, যে তলদেশে তার পৃষ্ঠের অর্ধেক V/2, নিচে হচ্ছে তার T2 হচ্ছে 288। তাহলে এখান থেকে সিম্পল ভাবে তুমি এই বি কাটা দিতে পারো, তারপর সবকিছুই তো তোমার জানা আছে, জাস্ট আননোনটা হচ্ছে আমাদের এই যে H টা। সো এখান থেকে H এর মানটা কিন্তু ইজিলি বের করে ফেলা যাবে, তোমরা এটা তো বের করতে পারবাই না, আহামরি কঠিন হবে এটা বের করাটা। নেক্সট, সো এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করো, আমাদেরকে কি বলছে, যে 4 × 10⁻²² মিটার কিউব আয়তনের সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও এত চাপে অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে কি করছে, কিছু পরিমাণ গ্যাস ব্যবহারের পর চাপ এত পাওয়া গেছে এবং আমাদের আণবিক ভর দেওয়া আছে অক্সিজেনের। তো ঘটনা কি ঘটছে দেখো, তোমাদের বাসায় যে সিলিন্ডার আছে না গ্যাসের, সো ওই সিলিন্ডার থেকে যখন তুমি কিছু পরিমাণ গ্যাস ব্যবহার করে ফেলো, তারপরে কি সিলিন্ডারের আয়তনের কোনো পরিবর্তন হয়, যেটা আয়তন আগে ছিল ওইটাই তো থাকে, এবং তুমি মনে করো যে রুম টেম্পারেচারে কাজটা করছো, তাহলে টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ঘটনাটা এটাই হচ্ছে, দেখো সিলিন্ডারে তারা কিছু পরিমাণ গ্যাস ভর্তি করে রাখছিল, অক্সিজেন গ্যাস, তারপর এখান থেকে কিছু পরিমাণ ব্যবহার করছে তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে, এবং পরবর্তীতে তারা চাপ পাইছে, এইটা পরবর্তীত চাপ। তাহলে এখান থেকে আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে এর অণুগুলোর মূল গড় বর্গবেগ কত ছিল নির্ণয় করো। তাহলে ব্যবহারের পূর্বে, তাহলে আমাদেরকে এই ডাটাগুলো নিতে হবে, ঠিক আছে, এই ডাটাগুলো নিতে হবে আমাদের, এখান থেকে এই যে এই টিটা নিতে হবে, তারপর এখান থেকে এই চাপটা নিতে হবে, তারপর এখান থেকে এই আয়তনগুলো নিতে হবে। তো আমাদেরকে বলছে কি বের করার জন্য, CRMS মূল গড় বর্গবেগ। তো আমাদের মূল সূত্র কি ছিল মনে আছে, CRMS ইকুয়ালস টু ছিল √3RT ডিভাইডেড বাই M। তাহলে এখানে কার পরিচয় কি মনে আছে, তো এখানে মনে করো যে এটাকে ডেফিনেটলি কেজিতে কনভার্ট করবা, এটা অবশ্যই মাস্ট, তোমরা মনে রাখবা মাস্ট, এটাতে কেজিতে নিয়ে যাওয়াটা আসলে অনেকেই ভুলে যাও, কেজিতে না নিলে অঙ্ক মিলবে না, ঠিক আছে, অবশ্যই কেজিতে নিবা। তারপর হচ্ছে উপরে কি দেওয়া আছে 3RT, 3R এর মান তো জানোই, আর টি এর টেম্পারেচারটা জাস্ট এখানে ইউজ করে দিলেই তোমার আনসারটা চলে আসবে। তাহলে এখানে দেখো 3 × R হচ্ছে 8.314 × T 300 কেলভিন ডিভাইডেড বাই 32 × 10⁻³ 32 তো দেওয়াই আছে। তাহলে এখানে মানটা কত আসে একটু দেখো তো, মানটা চলে আসে সিম্পলি 483.56 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, বোঝা গেছে তো? হ্যাঁ, সিম্পল, কিন্তু এখানে বেশি কিছু ঘোরানো পেছানো নাই। বাট হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে যে ভাইয়া এখানে অ্যাকচুয়ালি CRMS এর ক্ষেত্রে FRT কেন দিলেন না, FRT/M কেন দিলেন না, আপনি তো গতিশক্তিতে F ইউজ করছেন। দেখো গতিশক্তিতে আমাদের রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম এবং কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম দুইটার যোগফল নিচ্ছি আমরা 5 দ্বিপরমাণুর ক্ষেত্রে। বাট আমাদের যখন CRMS বের করতে বলবে, তখন আমরা CRMS আমাদের অ্যাকচুয়ালি শুধুমাত্র রৈখিক বেগটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখানে কি কৌণিক বেগ নেওয়ার দরকার আছে? দরকার নাই তো। সো কৌণিক বেগটা আমাদের দ্বিপরমাণুর ক্ষেত্রে 2, রৈখিক বেগটা হচ্ছে 3, তো শুধুমাত্র আমরা 3 ইউজ করবো এখানে, বুঝা গেছে? নেক্সট, সো এই কোয়েশ্চেনেরই ঘ নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, উদ্দীপকে বর্ণনা মতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তা নির্ণয় সম্ভব কিনা। সো আমাদেরকে এখন বলতেছে কি যে গ্যাসের পরিমাণটা নির্ণয় করার জন্য। তাহলে যখনই কোনো গ্যাসের পরিমাণ নির্ণয় করতে বলবে ভাইয়া, অলওয়েজ মাথায় রাখবা তুমি তখন মূলটা বের করার চেষ্টা করবো। কেন, মূল বের করলে কিন্তু আমরা এখান থেকেই পরিমাণটা আমরা ভর আকারে পেয়ে যাব। তখন আমরা জানি N = M/M, এই এমটা হচ্ছে মোলার মেস, আমরা সবাই জানি, যেটা আমাদের দেওয়া আছে অলরেডি 32 গ্রাম পার মোল। সো এখন আমাদের কনসার্নটা কি খেয়াল করো, আমাদের গ্যাসের কথা বলছে না,
সো যেহেতু একটা গ্যাস, মনে করো যে এই যে এটা আমরা একটু এই যে এই জার, ওকে, সো প্রথমে এই জারটা ছিল, পরবর্তীতে কি হয়েছে এখান থেকে কিছু গ্যাস বের করে নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে আমাদের কিছু গ্যাস ছিল এখানে, তাহলে এখানে ধরো আমাদের কিছু গ্যাস বের করে নিছে, এখান থেকে বের করে নিছে। তো বের করে নেওয়ার কারণে যেটা হয়েছে তার মধ্যে অবশ্যই একটা প্রেসারের চেঞ্জ আসতেছে না। এই যে আমাদের পরবর্তীতে বের করার পরে একটা চাপ পাইছে, তাহলে শুরুতে যদি তার চাপ হয় P1, তাহলে পরে হবে কি P2। এটা তো একটা বেসিক ব্যাপার স্যাপার, তাও বলে দিছে চাপের পরিবর্তন হচ্ছে, মানটাও আমাদের দিয়ে দিছে। ওকে, সো এই জায়গাটাতে একটু খেয়াল করো, যেহেতু আমার প্রথমে ছিল N মূল N1, পরবর্তীতে আমার এখান থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে ফেলছে, তাহলে অবশ্যই তখন তার মূলটা হবে N2, মূলের পরিবর্তন হবে, তাই না? তাই তো। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে যে টেম্পারেচারটা সেম, মানে এখানে যেই টি এখানে এখানেও সেম টি, টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় নাই, বোঝা গেছে তো। এবং অবশ্যই তার আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, আয়তনটাও সেম আছে। আয়তন কি পরিবর্তন হচ্ছে না? তো আয়তন যা ছিল ওইটাই আছে। ওকে, সো এখন আমাদেরকে এই এনটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি সূত্র বলো তো? আমরা এখান থেকে বলতে পারি যে PV ইকুয়ালস টু nRT। এখন তোমাদের অনেকের মাথায় ঘুরতেছে যে ভাইয়া আপনি তো আদর্শ গ্যাসের সূত্র ইউজ করতেছেন PV ইকুয়ালস টু nRT, বাট এখানে তো অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস বলে দেয় নাই। শোনো, অলওয়েজ মাথা রাখবা, যদি তোমাকে মানে রিয়েল গ্যাসের কথা উল্লেখ করে না দেওয়া থাকে, তাহলে তুমি অলওয়েজ আদর্শ গ্যাস চিন্তা করে সলভ করতে থাকবা। যখনই তোমাকে রিয়েল গ্যাস উল্লেখ করে দিবে, তখন ওই যে ভ্যান ডার ওয়ালসের যে ইকুয়েশনটা ছিল ওইটা তুমি ইউজ করবা, কারেকশন করার পরে যে আমাদের বড় ইকুয়েশনটা পাওয়া গেছে ওইটা। আদারওয়াইজ তুমি এটা ইউজ করবা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো তো, n ইকুয়ালস টু PV ডিভাইডেড বাই RT। ওকে, RT। সো কিছু পরিমাণ গ্যাস বের করছে, তাহলে কিছু পরিমাণ গ্যাস মানে কতটুকু বের করছে? তো আমি তোমাদেরকে বলছিলাম n নিয়ে কাজ করবা। ডেল n হবে অ্যাকচুয়ালি n1 মাইনাস n2। প্রথমে তো বেশি ছিল, তারপর কমছে, তাহলে কমার পরে n2 অবশ্যই ছোট হবে, ব্যবধানটা হবে n1 মাইনাস n2 পরিমাণ। সো একটু খেয়াল করো, এই যে তোমার ডেল n ইকুয়ালস টু n1 মাইনাস n2, এইটার দিকে একটু তাকাও। তাহলে আমরা এখানে n1 ইকুয়ালস টু পাইতে পারি, দেখো তো, PV, কারণ P1V, কারণ আমাদের পেশাটা চেঞ্জ হচ্ছে কিন্তু দুইটার ক্ষেত্রে আমাদের আয়তনটা সেম। তাহলে V ডিভাইডেড বাই RT ছিল, তাহলে R এবং T দুইটার ক্ষেত্রে সেম, টেম্পারেচার যেহেতু সেম, মাইনাস এই জায়গাটাতে একটু খেয়াল করো, এটার ক্ষেত্রে কি হবে P2V ডিভাইডেড বাই RT, বুঝছো? ওকে, সো এখান থেকে যদি আমরা এটা কমন নেই যে RT যদি কমন নেই, তাহলে আলটিমেটলি যেটা হবে যে P1 মাইনাস P2, P1 মাইনাস P2। তাহলে এখান থেকে যদি আমরা B এর মানটা বসাই, আয়তনটা দেওয়া আছে, যা আছে তো, সরি 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -2। একটা জিনিস দেওয়া আছে, আমি তোমাদেরকে জোর করে বলতেছি দেওয়া নাই। সো পরীক্ষা হলে এরকম মাথা গুলে যেতে পারে, হঠাৎ করে মনে হবে আচ্ছা এটা কই গেল, আবার ইকুয়েশনের দিকে তাকাবা, আবার এই যে তোমার উদ্দীপকের দিকে তাকাবা, তাহলে পাবা। তাহলে আর এর মান কত বলো তো, 8.314 ইন্টু টি এর মানটা কত, টি এর মানটা আমাদের তো দেওয়া আছে 300, চেঞ্জ হয় নাই, হুইচ ইজ 300, ইন্টু P1 কত, P1 আমাদের শুরুতে ছিল কত, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে 10 টু দি পাওয়ার 5 এখানে কমন, তাহলে 2.5 মাইনাস কত করবা, 1.3, বাইরে একটা 10 টু দি পাওয়ার কত দিয়ে গুণ করবা, 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করবা, যেহেতু দুইটাতেই সেম। বুঝা গেছে? তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তো আমাদের সব বের হয়ে চলে আসবে। ক্যালকুলেশন করো, হাতে ক্যালকুলেটর নাও। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 8.314, তোমরা নিজেরাও করো আমার সাথে সাথে, ইন্টু 300 কেলভিন ইন্টু 2.5 মাইনাস 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে হুইচ ইজ আমাদের এখানে আছে 1.924। এটাই হচ্ছে আমাদের ডেল এন, এটা হচ্ছে আমাদের মূল। সো যেহেতু আমরা এখান থেকে জানি যে ডেল এন ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এম বাই এম, সো দেয়ারফর এম ইকুয়ালস টু হবে ডেল এন ইন্টু এম। তাহলে ডেল এন এর মান কত, ডেল এন এর মান পাইছে হচ্ছে 1.924 ইন্টু এম এর মান হচ্ছে 32 অক্সিজেনের জন্য, সো ইন্টু 32। সো আমাদের এখানটাতে থাকবে হচ্ছে 61.58। সো এই পরিমাণ গ্যাস তারা কি করছে, বাইর করে নিছে, এই পরিমাণ গ্যাস তারা বের করে নিছে। বুঝতেছো কিনা বলো? সিম্পল, কিন্তু আহামরি কঠিন কিছু নাই এখানে। আমরা কি করছি, প্রথমে আমাদের এই জায়গাটাতে গ্যাসের ক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ গ্যাস বের করার ফলে কি হয়েছে, যে আমাদের এখানে এই যে N2টা আছে,
এটা N1 থেকে N2 তে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে এখানে আমাদের প্রেসারের একটা চেঞ্জ আসতেছে, কিন্তু এখানে টেম্পারেচারও সেম, আয়তনটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে যেহেতু বলছি কি পরিমাণ বের হয়েছে, অলওয়েজ আমাদের কনস্ট্যান্ট থাকবে মূল বের করার জন্য। সো এই জন্য আমরা এখান থেকে কি করছি দেখো, জাস্ট আমরা কি করছি যে ডেল n ইকুয়ালস টু n1 মাইনাস n2, যেহেতু আমাদের কতটুকু পরিমাণের কথা বলছে সো আমরা এর নিয়ে কাজ করব। তাহলে অবশ্যই তাদের ডিফারেন্সটাই হচ্ছে যতটুকু বের হয়েছে, তারপর এখান থেকে আমরা মানগুলো বসায় তারপর সিম্পল ভাবে এইভাবে বের করে ফেলতে পারি। ওকে, নেক্সট। সো এখন এই প্রবলেমটা খুবই মজার একটা প্রবলেম, এটা তোমরা একটু নিজেরা ট্রাই করো পজ করে, ঠিক আছে? তারপর মিলায় না কি বলছে। চিত্রে এ ও বি দুইটি ঘনকাকৃতি গ্যাস পাত্র, যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, মানে এই যে দেখো প্রত্যেকটার আমার 20 সেন্টিমিটার করে বলছে। উভয় পাত্রের গ্যাসের চাপ দেওয়া আছে, মানে এখানে যেই চাপ এখানে সেম চাপ, চাপের কোনো ডিফারেন্স নেই। প্রথমেই আমাদেরকে কোয়েশ্চেন করছে কি, যে তাপমাত্রা স্থির রেখে পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো, পরিবর্তিত চাপ নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে চমৎকার প্রবলেম দিছে একটা, তাই না? এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্স খাটাইতে হবে। তা আমাদের আয়তনটার দিকে একটু খেয়াল করো তো, যদি ভি এটাকে আমরা V1 চিন্তা করি, তাহলে V1 ইকুয়ালস টু কি হবে, a কিউব, যেহেতু ঘনকের কথা বলছে। তাহলে a মানে হচ্ছে প্রত্যেকটার দৈর্ঘ্য, তাহলে সেন্টিমিটারে আছে মানে 0.2 মিটার, এটা আমরা কিউব করে দিলে আমরা এখান থেকে কি পাবো, আমরা পাবো এটার আয়তন মানে 0.2 টু দি পাওয়ার কিউব, হুইচ ইজ 8 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। এটা হচ্ছে আমাদের কি V1 এটা হচ্ছে মিটার কিউব। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে যে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, পরিবর্তিত চাপ নির্ণয় করো। তাহলে আমাদের পরিবর্তিত যে B2 আছে, এটা কি হয়ে গেছে, B2 হবে অ্যাকচুয়ালি দেখো a/2 টু দি পাওয়ার কিউব, মানে তার দৈর্ঘ্যটা অর্ধেক করে দিচ্ছে। তাহলে আয়তনটা আমরা অবশ্যই কি হবে, a/2 টু দি পাওয়ার কিউব। এই জায়গাটা কি বুঝছো? V1টা তো সিম্পলি আমরা বের করছি a কিউব দিয়ে। পরবর্তীতে কি বলছে যে তার দৈর্ঘ্যটা অর্ধেক করা হয়েছে, অর্ধেক করা হলে a/2 টু দি পাওয়ার কিউব করলে আমাদের আয়তন পেয়ে যাব। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি একটু এখন বসাই যে 0.2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব, তাহলে এখন আমাদের মানটা চলে আসতেছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, এটা মাইনাস কিউব, ওকে, মিটার কিউব। আচ্ছা, সো V1 V2 পাইছি। তো এখন আমাদেরকে বলছে চাপ নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের চাপটা দেওয়া আছে, সবই গিভেন। দেখো P1টা কত, P1টা আমাদের দেওয়া আছে এই যে 24 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 নিউটন মিটার স্কয়ার। ওকে, সো আমাদের সেই চিরায়ত যে কোয়েশ্চেনটা, ইকুয়েশনটা P1 V1 P2 V2, এখানে না n এর কোনো ঝামেলা আছে না t এর কোনো ঝামেলা আছে। সো এখান থেকে আমাদের P2টাই বের করতে বলছে। সো P2 ইকুয়ালস টু হবে P1 V1 ডিভাইডেড বাই V2, হুইচ ইজ, খেয়াল করো P1 এখানে কত 24 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু V1টা কত, V1টা হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব মাইনাস কিউব ডিভাইডেড বাই V2 হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস কিউব। ওকে, তাহলে এই 10 টু দি পাওয়ার মাইনাস কিউব 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, তাহলে 24 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5। তাহলে আনসার হচ্ছে দেখো 19, একটু ভাগ করে দেই 1000 দিয়ে, তাহলে হচ্ছে 19200 কিলো প্যাসকেল বা কিলো নিউটন পার মিটার স্কয়ার, সেম কথাই। তাহলে এটাই হচ্ছে আমাদের P2। বুঝা গেছে? আহামরি কোনো কঠিন কিছু মনে হচ্ছে তোমাদের কাছে? জাস্ট এখানে একটু ম্যাথমেটিক্স তোমাকে মনে রাখতে হবে, এই যে ঘনকের ক্ষেত্রে যেটা বের করা যায় আর কি। ওকে, সো নেক্সট চলে যাই, হয়তো নেক্সট কোয়েশ্চেনটা একটু পেছানো থাকবে। কি বলছে দেখো, আমাদের বলছে এ ও বি উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের CRMS বেগের মান সমান হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদেরকে CRMS টা বের করতে বলতেছে। সো CRMS বের করার জন্য আমাদের বেসিক সূত্রটা কি ছিল মনে আছে, যে CRMS ইকুয়ালস টু ছিল √3RT ডিভাইডেড বাই m। ওকে, যেখানে এই এমটা আমাদেরকে কেজিতে কনভার্ট করে ফেলতে হয়। সো দেখো আমাদের দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্রে কিন্তু আমাদের আয়তনটা দুইটার ক্ষেত্রে আই গেস সেম হবে না, বিকজ এই যে দেখো 20 সেন্টিমিটার। ওকে, বাট এখানে অক্সিজেন আর এখানে কি দেওয়া আছে, হাইড্রোজেন। এটা তোমরা মাস্ট বি একটু খেয়াল করবা, এখানে অক্সিজেন এবং এখানে হাইড্রোজেন, সবকিছু সেম থাকলেও অ্যাটলিস্ট n এর মানটা পরিবর্তিত থাকবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে আমাদের 16 গ্রাম দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত 16 গ্রাম, দুইটার ক্ষেত্রে আমাদের W এর মানটা হচ্ছে 16 গ্রাম। সো এখান থেকে আমরা যদি n এর মানটা বের করতে চাই, তাহলে n এর মানটা হবে W বাই কি, W বাই m। এটার ক্ষেত্রে কি হবে, n এর মানটা হবে W বাই m, হুইচ ইজ এটা n1 হইলে এটা n2, কারণ এখানে আমাদের সেম ভাবে মান দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে CRMS বের করতে গেলে টেম্পারেচারটা লাগবে। টেম্পারেচারটা কি দেওয়া আছে, সবকিছু আছে, বাট টেম্পারেচার দেওয়া নাই।
বাট এই যে আমাদের তত্ত্বগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু টেম্পারেচার বের করা কিন্তু আহামরি কঠিন না। কারণ আমরা জানি কি, আমরা জানি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, যেহেতু দুইটার ক্ষেত্রে চাপ সেম। কি বলছে যে গ্যাসের চাপ দুইটার ক্ষেত্রে, এবির ক্ষেত্রে দুইটাতেই কিন্তু এইটা। সো পিভি ইকুয়ালস টু এনআরটি যদি হয়, তাহলে আমাদের প্রথমটার জন্য টেম্পারেচার T1, দ্বিতীয়টার জন্য পিভি ইকুয়ালস টু হবে nRT2। তাহলে এখানে N2 হবে, এখানে N1 হবে। বোঝা গেছে? তো এখান থেকে আমরা এক এক করে বের করি চলো। তাহলে প্রথমটার জন্য যদি আমরা বের করি, তাহলে এখান থেকে বলো তো টেম্পারেচার ইকুয়ালস টু T1 ইকুয়ালস টু কি হবে বলো? পিভি ডিভাইডেড বাই N1 R। ওকে, সো এখানে যদি আমরা মানগুলো একটু বসাই, 24 ইন্টু 10⁵ ইন্টু আয়তনটা কি হবে? আয়তনটা ওই যে আগের মতোই, আয়তনটা আমরা যেভাবে বের করছিলাম যে a কিউব অথবা 0.2⁵। ওকে, ডিভাইডেড বাই N1। N1 এর মানটা এখানে কত? W/m। তাহলে W এখানে কত বলো তো? W হচ্ছে এখানে দেওয়া আছে 16 গ্রাম। তাহলে 16 ডিভাইডেড বাই 32 ইন্টু আর এর মান আমরা সবাই জানি 8.314। তাহলে এখন এটা একটু বের করো, তাহলেই তো তোমাদের মানটা চলে আসবে। কত? 24 ইন্টু 10⁵ সাথে কত? 0.2⁵ ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 32 ইন্টু 8.314। ঠিক আছে, তো চেক দিয়ে নিও। তাহলে এখানে মানটা চলে আসে 4618.71। এটা হচ্ছে আমাদের কেলভিনে বের হবে। কিসে বের হবে? কেলভিনে। তাহলে একইভাবে আমাদেরকে T2 বের করতে হবে। তো T2 বের করার জন্য আমাদের আলাদা করে কষ্ট করার দরকার নাই। ঠিক আছে, এটাকে কপি করে নিয়ে আসি এখানে। তাহলে T2 যদি বের করতে বলে, হুইচ ইজ আওয়ার T2, তাহলে এখানে কি চেঞ্জ হবে দেখো তো? চেঞ্জ হবে জাস্ট এইখানে, তাই না? এন এর মানে চেঞ্জ হবে। এন এখানে কত আছে? এখানে আমাদের 16 গ্রাম। তাহলে 16 ডিভাইডেড বাই, যেহেতু প্রথমে ছিল অক্সিজেন, পরে হবে কত? হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 2, তাই না? হাইড্রোজেনের ক্ষেত্রে 2। সো জাস্ট এখানে নিচের ক্ষেত্রে 32 এর জায়গায় কি হবে? 2 হবে। তাহলে 2 হইলে এই মানটা চলে আসে দেখো কত? 28.67 অথবা 66 যেটা দেওয়া আছে আলটিমেটলি। তো এখন যদি আমরা প্রথমটার জন্য সিআরএমএস বের করার চেষ্টা করি, তাহলে কি হবে দেখো? সিআরএমএস প্রথমটার জন্য CRMS1 ইকুয়ালস টু হবে 3 ইন্টু R 8.314 ইন্টু T। প্রথমটার জন্য T কত পাইছি? 4618.71 ডিভাইডেড বাই M ছিল, M মানে কত? 32 ইন্টু 10⁻⁻⁻⁻। তাহলে এটাতে তোমরা জাস্ট একটা রুট দিয়ে দাও। তাহলে রুট 3 ইন্টু 8.314 ইন্টু 4618.71 ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻⁻⁻। তাহলে আনসারটা চলে আসে সিম্পলি 19187.36। সো একইভাবে আমাদের যদি CRMS-টা 2 বের করতে বলে, CRMS2, তাহলে সিম্পল ভাবে জাস্ট কি করবা? 32 এর জায়গায় কি বসাবা আর টি এর জায়গায় কি বসাবা? মানটা চেঞ্জ করে বসাই দিবা। সো আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি। সো √3 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার জায়গায় বসাবো 288.67 ডিভাইডেড বাই 32 এর জায়গায় বসবে 2 ইন্টু 10⁻⁻⁻, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে তো 2 হবে, তাই না? তাহলে আনসারটা চলে আসে এক্স্যাক্টলি, এই যে দেখো এক্স্যাক্টলি 19887। ঠিক আছে, তোমরা কি দেখতে পাইতেছো? ফোকাসটা চেঞ্জ হবে না, সো মানটা সেমই আসে। তোমরা নিজেরা বাসা টেস্ট করলে বুঝতে পারবা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সিআরএমএস-টা কি বের হয়? এটার ক্ষেত্রে আমাদের CRMS2 এর মানটাও সেম এক্স্যাক্টলি চলে আসে 1897.36। তাহলে সিম্পল ভাবে আমরা বলে দিতে পারি সমান হবে কিনা। আনসার হচ্ছে যে হ্যাঁ, সমান হবে, তোমাদের কাছে কি আহামরি কঠিন মনে হচ্ছে? শেষ মুহূর্তের জন্য এর থেকে সহজভাবে কম্প্যাক্ট ওয়েতে প্রস্তুতি আর নেওয়ানো সম্ভব না। এটাই তোমাদের জন্য বেস্ট ওয়ে। ওকে, বেশি ব্যাখ্যা করার দরকার নাই। পরীক্ষার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি তোমাদেরকে দিচ্ছি, যাতে টাইমও বাঁচে, প্লাস তোমরা একটা দ্রুত রিভিশন দিতে পারো, প্লাস যাতে বিরক্ত না হোক। শেষ মুহূর্তে আসলে তোমাদের ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে ইচ্ছা হবে না। নেক্সট, সো এটা একটা টাইপ। হ্যাঁ, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। আগে যা পড়ছি ওইটা এক টাইপ, আর এখন হচ্ছে যা পড়বো এটা হচ্ছে আরেকটা টাইপ, মানে আলাদা সূত্র। এতক্ষণ আমরা কি পড়ছি? P1V1 ডিভাইডেড বাই A11 T1, এগুলো দিয়ে আমরা প্রবলেম গুলো সলভ করছি। PV ইকুয়ালস টু nRT দেখছি। তারপর আমরা দেখছি যে একটা সমুদ্রের পৃষ্ঠতল থেকে যদি তলদেশে যায় একটা বেলুন, তার মধ্যে আয়তনের কি পরিবর্তন হয়, চাপের কি পরিবর্তন হয়, টেম্পারেচারের পরিবর্তন কেমন হয়। এই যে আয়তনটা চেঞ্জ হচ্ছে,
পরবর্তীতে বেলুনটা অক্ষত থাকে কিনা ওইটা আমরা টেস্ট করি, এগুলো হচ্ছে একটা টাইপ। আচ্ছা, আরেকটা টাইপ এখানে মিস করছি, একটু খেয়াল করো, ওইটা দেখায় দিলেই তোমাদের 16 কলা পূরণ হয়ে যাবে। তো মনে করো এই যে আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে কি হয়, যদি বেলুনটা আমরা উপর থেকে নিচে যাই, তাহলে উপর থেকে নিচে গেলে বেলুনটার সাইজ কি হয়, ছোট হয়। বেলুনের সাইজ ছোট হওয়া মানে অ্যাকচুয়ালি তাদের আয়তনটার কি হয়, আয়তনে একটা সমূহ চেঞ্জ আসে। তাহলে কতটুকু চেঞ্জ হয়, এটা যদি R1 হয়, সো দিস ইজ আওয়ার R2। ওকে, আচ্ছা, সো এটার আয়তন যদি হয় V1, এটার আয়তন হচ্ছে V2। তো যদি আমাদের বলে ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে, তখন তার আয়তনের পরিবর্তনটা কেমনে বের করব, তখন একটু খেয়াল করো। প্রথমটার ক্ষেত্রে যদি আমরা জানি কি, জাস্ট এটা যদি আমাদের একটা গোলক চিন্তা করি, তাহলে আয়তনটা কিভাবে বের করে, V = 4/3 পাই R কিউব। ওকে, সো আমরা V1 এর জন্য বের করি, আমরা এটাকে ধরে নিচ্ছি V1, এটা হচ্ছে V2। তাহলে V1 = হবে 4/3 পাই আর কি R1 কিউব। ওকে, V2 = 4/3 পাই R2 কিউব। ওকে, সো আমাদেরকে যদি বলে যে উপর থেকে, সরি, নিচ থেকে যদি উপরে যায়, নিচ থেকে যদি উপরে যায়, তখন তার তার ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে, নিচে যে ব্যাসার্ধ ছিল তার মনে করো যে 3 গুণ, হুইচ ইজ 3 × R1। তখন তার এই যে তার ভলিউমের কি পরিবর্তনটা হবে, তখন তুমি কি করবা দেখো, তাহলে R2 এর জায়গায় তুমি কি বসাবা, R2 এর জায়গায় বসাবা তুমি 3R1 হোল কিউব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4/3 পাই, 3 3 9, 3 9 27, এখানে হচ্ছে 27 ইন্টু কি হবে R1 কিউব। তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি এই জায়গাগুলোতে আলাদা করে নিই 4/3 পাই R1 কিউব ইন্টু 27, তাহলে এই মানটা আমরা কি বলতে পারি, এই মানটাকে আমরা বলতে পারি V1। সো এটা হয়ে যাবে V1 × 27, হুইচ ইজ V2। তাহলে আমাদের V2টা হয়ে যাচ্ছে কি V1 × 27। তাহলে এখান থেকে আমরা শর্টকাটটাও চিন্তা করে ফেলতে পারি, কি হবে যখন আমাদের বলবে যে সামথিং গুণ হয়ে গেছে, তখন V2টা হবে n³ × V1, অথবা n³ × আমাদের V যেটা শুরুতে ছিল ওইটা V1। ওকে, তো যখন আমাদেরকে শর্টকাটে MCQ-তে বের করতে বলবে যে আমাদেরকে সামথিং গুণ বলে দিবে ব্যাসার্ধ অথবা আয়তন, তখন যদি বলে আমাদের উচ্চতা বের করার জন্য, তখন আমাদের সূত্র কি হবে, তখন আমাদের সূত্রটা হবে, আমি একটু দেখাই দেই, যদি আমাদেরকে ব্যাস অথবা ব্যাসার্ধ দিয়ে দেয়, তখন আমাদের এই উচ্চতাটা আমরা বের করি অ্যাকচুয়ালি n³ - 1 ইন্টু 10.2। জাস্ট মুখস্থ করে কিভাবে আসছে এটা পরে দেখবা। যদি আমাদেরকে আয়তন দিয়ে দেয়, ফোকাস, ঠিক আছে, আয়তন যদি দিয়ে দেয় যে আয়তন সামথিং গুণ হয়েছে, তখন h = হবে n - 1 ইন্টু 10.2। ঠিক আছে, বেশ অথবা ব্যাসার্ধ সামথিং গুণ দিয়ে দিছে, তাহলে n এর জায়গায় ওই গুণটা বসাবো, তখন কয় গুণ ছিল, দ্বিগুণ ছিল অথবা 3 গুণ ছিল, 3 বসাবো। আয়তনের কথা যদি বলে দেয় যে আয়তন সামথিং গুণ হয়েছে, তখন n এর মান আমরা ওই আয়তনের মানটা বসাবো। তাহলে আমাদের শর্টকাটে কিন্তু এটা MCQ-র জন্য খুব ভালো, MCQ শর্টকাট। আচ্ছা, সো এবার আমরা আমাদের প্রবলেমে চলে যাই। সো এই টাইপের ক্ষেত্রে আমাদেরকে মূলত একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে ধরো R = মানে আপেক্ষিক আর্দ্রতা = f ডিভাইডেড বাই F ইন্টু 100%। 100%। তো একটু খেয়াল করো, এখানে এই যে f যেটা আছে, এই fটা আমাদেরকে কি বোঝায়, এই fটা মূলত হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বা শিশিরাঙ্কে আমাদের চাপ, শিশিরাঙ্কে চাপ, ঘনত্ব অথবা তোমার অন্য কিছু, বাট আমাদের চাপই দেওয়া থাকে। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রায় আমাদের চাপ, আর এফটা হচ্ছে অ্যাকচুয়ালি শুষ্ক, বা এটাকে বলে দিতে পারি যে বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রায় চাপ, বায়ুর তাপমাত্রায় চাপ। তাহলে একটু কি মনে থাকবে, এফটা হচ্ছে শিশিরাঙ্কে যত ডিগ্রি দেওয়া থাকবে ওইটার তাপমাত্রায় চাপ, আর এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় চাপ। সো এখানে আর যেটা আছে, আর দ্বারা আমরা আসলে কি বুঝি, আপেক্ষিক আর্দ্রতা, এটার মিনিংটা কি? আর্দ্রতা মানে হচ্ছে আমাদের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বোঝায়। তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, শীতকালে কি হয়, শীতকালে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ বায়ুমণ্ডলে কম হয়, যার কারণে কাপড় চোপড় তাড়াতাড়ি শুকায়। কাপড় চোপড় থেকে আমাদের পানি বাষ্প আকারে খুব ইজিলি বায়ুমণ্ডলে যেতে পারে, কারণ অলরেডি এখানে ঘাটতি আছে জলীয় বাষ্পের, বা আমাদের একটু বেশি অস্বস্তি লাগে যেখানে প্রচুর পরিমাণে বায়ুতে জলীয় বাষ্প থাকে। আর শুষ্ক যেখানে থাকে, মানে যেখানে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, মানে আর্দ্রতা কম হয়, সেখানে কিন্তু আমাদের স্বস্তিতে থাকতেও ভালো লাগে। বুঝছো? তাহলে এইগুলো যদি বুঝে থাকো, তাহলে চলো এখান থেকে আমরা আরেকটা সূত্র দেখি।
আরেকটা সূত্র দেখি, সূত্রটা হচ্ছে থেটা ইকুয়ালস টু থেটা 1 মাইনাস জি থেটা 1 মাইনাস থেটা 2। এখানে কার পরিচয় কি ভাইয়া? দেখো অ্যাকচুয়ালি যে এখানে থেটা 1 যেটা আছে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি শুষ্ক, থেটা 1টা হচ্ছে শুষ্ক শুষ্ক বাল্বের জন্য, আর থেটা 2টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিক্ত সিক্ত বাল্বের জন্য। ওকে, আর থেটা যেটা আছে এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক বের করতে সাহায্য করে, শিশিরাঙ্ক। ওকে, আর জিটা হচ্ছে আমাদের গ্লেসিয়ারের ধ্রুবক, আমাদের দেওয়া থাকবে অলওয়েজ এই যে গ্লেসিয়ারের ধ্রুবক। আর জির মানটা অলওয়েজ মাথায় রাখবা, জির মানটা যেটা আছে এটা অলওয়েজ তোমার কিসে থাকবে? এই যে শুষ্ক বাল্বের তাপমাত্রায়, জিটা অলওয়েজ থাকবে শুষ্ক বাল্বের তাপমাত্রায়, শুষ্ক বাল্বের তাপমাত্রায় দেওয়া থাকবে। আচ্ছা, সো আমাদেরকে এখানে কি কোশ্চেন করছে? আমাদের এগুলো জানা থাকলে মোটামুটি হয়ে যাবে এখান থেকে, আহামরি আর কিছু নাই এখানে। ওকে, প্রথম কোশ্চেন কি বলছে? উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত নির্ণয় করো। তাহলে সিক্ত বাল্বের পাঠ, তাহলে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে দেখো তো। আমাদের এখানে শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে কত? আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে হুইচ ইজ থেটা ইকুয়ালস টু কত? এই যে শিশিরাঙ্কের মান দেওয়া আছে 11.5 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই এগুলোকে কেলভিনে নিবা না, ডিগ্রিতে আছে ডিগ্রিতেই থাকবে। তারপর হচ্ছে আমাদের থেটা 1, থেটা 1টা কি? থেটা 1 হচ্ছে আমাদের শুষ্ক, তাহলে শুষ্ক ক্ষেত্রে আমাদের কি মান দেওয়া আছে? বাল্বের তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো আমাদেরকে বলছে কি সিক্ত বাল্বের পাঠ, তার মানে হচ্ছে থেটা 2টা বের করতে বলছে, এবং আমাদের এখানে জি গ্লিসারের ধ্রুবক দেওয়া আছে কত? 1.72। তাহলে সবই তো গিভেন, জাস্ট বসায় দাও, বের হয়ে চলে আসবে। তাহলে আমাদের এখানে থেটা, এই যে আমরা এখানে বসাই 11 পয়েন্ট কত 5 ইকুয়ালস টু থেটা 1, থেটা 1 এর মান কত? 24 মাইনাস গ্লিসারের ধ্রুবক কত? 1.72 ইন্টু থেটা 1, থেটা 1 এর মান কত? 24 মাইনাস এই যে থেটা 2টাই তো বের করতে বলছে। সো এখান থেকে ক্যালকুলেটর দিয়ে থেটা 2 এর মানটা বের করো, পারবা না? 11.5 ইকুয়ালস টু 24 মাইনাস 1.72 ইন্টু 24 মাইনাস এক্স। তাহলে সলভ দিলে আমাদের আনসার চলে আসে 13.73। ওকে, সো তোমরা একটু চেক করে নিও, ক্যালকুলেশন ভুল হইলেও হইতেও পারে। নেক্সট, পরে বলছে কি উল্লেখিত স্থানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পূর্বক আবহাওয়ার সম্পর্কে মন্তব্য করো। সো আমরা এখন কি হব? আবহাওয়াবিদ হয়ে যাব। সো আমাদেরকে বলছে বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পূর্বক আবহাওয়া সম্পর্কে মন্তব্য করো। তাহলে ওই দিন আসলে শুষ্ক নাকি অ্যাকচুয়ালি আর্দ্রতা আছে ওইটা আমাদেরকে বের করতে বলতেছে, বায়ু আসলে শুষ্ক নাকি আর্দ্র। সো এখানে একটু খেয়াল করো, আমাদেরকে ডাটাগুলো কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, শিশিরাঙ্ক, তারপর 24, 12, 11, তাই তো? 24, 12 এবং হচ্ছে 11, এই তাপমাত্রায় আমাদের চাপগুলা দেওয়া আছে, একটা দুইটা তিনটা চাপ দেওয়া আছে। সো এখান থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি এই যে আর এর মানটা হিসাব করে নিয়ে ফেলতে হবে, কারণ আর তো আমাদের আপেক্ষিক আর্দ্রতাকে বের করতে সাহায্য করে, তাই না? সো এখানে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, ওই কতবার আসে দেখো, হায় আল্লাহ, এটা মিস করা যাবে না। তাহলে আমাদের এখানে দেখো তিনটা টেম্পারেচার দেওয়া আছে। 24-এ আমাদের প্রেসারটা কত? 24-এ প্রেসার হচ্ছে যথাক্রমে এই দেখো 22.38 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার মাইনাস কিউব মিটার। তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত? 12-এ দেওয়া আছে 10.52, ওকে, 10 টু দি পাওয়ার মাইনাস কিউব। তারপর হচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত দেওয়া আছে? আমাদের 9.9, দুইটাতেই হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, এটাতে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কিউব। ওকে, আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, আমাদের এই আর এর মানটা বের করতে আমাদের কি কি আসলে দরকার পড়ে বলতো? আমাদের কি কি দরকার পড়ে? আর ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। ওকে, সো এই যে দেখো এই এফটা আমাদের কি ছিল? এফটা ছিল আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রায় চাপের যে পরিমাণটা। শিশিরাঙ্কের তাপমাত্রায় চাপের পরিমাণ কি? যেহেতু শিশিরাঙ্ক আমাদের কত ডিগ্রি? 24 ডিগ্রি, সরি 11.5 ডিগ্রি, বাট আমাদের এখানে দেওয়া আছে 11 ডিগ্রি তাপমাত্রায় চাপের পরিমাণ, বাট আমাদের শিশিরাঙ্ক হচ্ছে কততে? শিশিরাঙ্ক হচ্ছে 11.5। তাহলে এই জায়গাতে একটু ঝামেলা আছে। বাট এফ এর ক্ষেত্রে কি ছিল? এফ হচ্ছে আমাদের ডাইরেক্ট আমাদের যে শুষ্ক যেটা ছিল, শুষ্ক বাল্বের তাপমাত্রা যেটা 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে 24-এ আমাদের চাপ কত? এটা, তাহলে এটা বের করতে তো আমাদের কোনো অসুবিধা নেই, এফ এরটা তো আমরা পাই গেছি। এটা অবশ্যই চাপের মানটা, এখানে কিন্তু তোমরা কি বসাবা না? টেম্পারেচার বসাবা না। সো নিচেরটা হচ্ছে আমাদের শুষ্ক তাপমাত্রায় জলীয় ওই দিন কি হবে? জলীয় বাষ্পের পরিমাণ,
তাহলে শুষ্ক তাপমাত্রায় এই জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে এটা, মানে চাপের পরিমাণ আর কি। সো এখন আমরা একটু খেয়াল করি, এই জায়গাটাতে আমাদের কনসার্ন হচ্ছে 11.5 কে নিয়ে কাজ করা। সো আমরা এখানটাতে আসলে ঐকিক নিয়ম নিয়ে কাজ করতে পারি। দেখো কাছাকাছি মান কোনটা দেওয়া আছে, 12 এবং 11, বাট আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে 11.5। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি 11 প্লাস 0.5। ওকে, সো 11 এর মানটা তো আমরা জানি, 11 এ আমরা আমাদের চাপ কত দেওয়া আছে, 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস কিউব। ভালো করে বোঝার চেষ্টা করো। বাট আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে এই 0.5 এ আসলে কত, 0.5 এ আসলে কত এটাতে। সো একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খাটাও। এখান থেকে আমরা কি বলতে পারি যে দেখো তো, যদি 12 এবং 11 কাছাকাছি দুইটা মান নিবা, তো আমরা এখান থেকে বলতে পারি কি, দেখো তো 12 মাইনাস 11, দ্যাট মিনস 1 ডিগ্রি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তনের কারণে চাপের পরিবর্তনটা কি হবে, এই দুটা মাইনাস করে দিবা, তাদের মধ্যে পরিবর্তন হয়েছে 1 ডিগ্রি, তাহলে এখানেও মাইনাস করে দিলে তাদের ঠিক 1 ডিগ্রিতে কতটুকু পরিবর্তন হয়েছে ওইটা পেয়ে যাবা। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে হবে কত বলো তো, 10.52 মাইনাস কত 9.9, 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব। ওকে, সো এই মানটা কত আসে দেখো তো, বুঝতেছো তো, 10.52 মাইনাস 9.9, তাহলে এই মানটা আসতেছে 0.72 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস কিউব। বুঝছো তো, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি পরিবর্তনের কারণে 12 মাইনাস 11 কাছাকাছি দুইটা মান নিবা, তাহলে আমরা 0.5টা বের করতে সুবিধা হবে। তাহলে যেহেতু 1 ডিগ্রিতে এইটা, তাহলে 0.5 ডিগ্রির কারণে আমাদের এটা কি হবে বলতো, আমাদের হবে এটা জাস্ট গুণ করে দিবা, 0.72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব ইন্টু 0.5 জাস্ট গুণ করে দিবা। তাহলে এই মানটার সাথে যদি আমি 0.5 গুণ করে দেই তাহলে চলে আসে আমাদের 0.36, 0.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব। ওকে, 0.72 ইন্টু 0.5, তার মানে হচ্ছে 0.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব। তাহলে এটা আমরা পেয়ে গেছি কার, 0.5 এর জন্য। তাহলে 11 এর জন্য যদি এইটা হয়, এইটা হয়, তাহলে 0.5 এর জন্য হচ্ছে এইটা। তাহলে আমরা কি করে দিব, জাস্ট যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে এখানে একটু খেয়াল করো, এখানে যদি আমরা একটু বসাই, খেয়াল করো তো, এফ এর মানটা হবে 11 এর জন্য কত, 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, ঠিক আছে, প্লাস 0.5 এর জন্য কত, 0.36 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস কিউব, ডিভাইড বাই এফ। এফ তো হচ্ছে আমাদের শুষ্ক বরফের তাপমাত্রা 24 ডিগ্রিতে চাপ কত ছিল, 22.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, ঠিক আছে, মানটা ঠিক আছে, 22.38 10 টু দি পাওয়ার মাইনাস কিউব ইন্টু কত 100%, 100%। তাহলে মানটা একটু বসাও, উপরে হবে 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস 0.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, ঠিক আছে, ডিভাইডেড বাই 22.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব, ঠিক আছে। এটাকে আমরা 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আনসার চলে আসে সিম্পলি 45.844%। তাহলে অবশ্যই ওই দিন আমাদের মোট জলীয় বাষ্পের 100%-এর তুলনায় কত আছে, 45 পয়েন্ট, মানে জলীয় বাষ্পের 45 ভাগ হচ্ছে আমাদের ওই দিন কি, বায়ুটা আর্দ্র থাকবে। তার মানে অবশ্যই আর্দ্র থাকা মানে অনেক কম এখানে, তাই না, 50%-এরও কম। তাহলে আমরা এখন প্রেডিক্ট করতে পারি যে ওই দিন অ্যাকচুয়ালি তুমি আরামসে মানুষ থাকতে পারবে, মন্তব্য হচ্ছে মানুষ স্বস্তিতে থাকতে পারবে। বোঝা গেছে তো, 50%-এর উপরে গেলেই হচ্ছে একটু ঝামেলার ব্যাপার। বাট যদি অর্ধেকেরও কম থাকে, মানে ধরো 50%-এরও কম, তখন অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ওই দিন বায়ুটা কি হবে, একটু শুষ্ক অবস্থায় আছে, মানে আর্দ্রতা কম। বোঝা গেছে তো। তো এটাকে কিন্তু আরেকভাবে করা যায়, একটা শর্টকাট দিয়ে করা যায়। কিভাবে করা যায় এটা একটু তোমাদেরকে মানে আমি খেয়াল মতো দেখাই দিই, ধরো এখানেই দেখাই। ধরো আমাদের এফ এর মানটা তো আমরা জানি, এই মানটা আমাদের ধরো 22.38 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস কিউ, এটা তো আমরা জানি। আর যদি আমাদেরকে 11.5 এর ক্ষেত্রে বের করতে বলে, আমরা যদি এরকম কন্ডিশন দেখি যে আমাদের একটার মান দেওয়া আছে কিন্তু 0.5 এর জন্য আমাদের দেওয়া নাই সরাসরি, তখন কি করব, তখন কাছাকাছি দুইটা মান নিব। প্রথমে আমরা নিয়ে নিব যেটা একদম ছোট মানটা, ওইটা ছোট মানটা এখানে কত 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউ দিবা, পরে প্লাস দেওয়ার পরে কি করবা, দেখো ঘটনা যা ঘটাইবা, কাছাকাছি দুইটা মান নিবা, নিয়ে উপরে কি করবা, দেখো উপরে তুমি তাদের চাপের পরিবর্তন বসাবা ডিভাইডেড বাই তাদের টেম্পারেচারের পরিবর্তন। তাহলে উপরে চাপের পরিবর্তন মানে কত, 10.52 মাইনাস 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব ডিভাইডেড বাই কত হবে 12 মাইনাস 1 ইন্টু ইন্টু তোমার যতটুকু লাগবে, মানে আমাদের 0.5 লাগবে, 0.5 লাগবে। এখানে যদি বলে দিত ধরো
লাইক তোমার 12.7, ঠিক আছে? তাহলে এখানে হয়তো 12 প্লাস 0.7, তাহলে আমাদের লাগবে হচ্ছে কত? লাগবে হচ্ছে 0.7, তাহলে আমরা 0.7 দিয়ে গুণ করতাম। বোঝা গেছে তো? তাহলে আমরা লাগতেছে 0.5, তাহলে 0.5 লাগলে আমরা এখান থেকে কি করব? জাস্ট কি করব বলো? 0.5 দিয়ে গুণ করে দিব। তাহলে একটু খেয়াল করো তো, আমরা এই মানটা কিন্তু এক্স্যাক্টলি এই মানটাই আসবে। তোমরা ক্যালকুলেটরে বসাও, সবাই বসাও, এই মানটা এক্স্যাক্টলি এই মানটা আসবে। তাহলে আমাকে বলতে পারো যে ভাই কি করছে এখানে? দেখো আমি ওই ঐকিক নিয়মটাই করছি এখানে, আর কিছুই না। ঐকিক নিয়মটাই করছি। আমাদের কি ছিল? 11 প্লাস 0.5 লাগতেছিল, তাহলে 0.5 আমরা কিভাবে বের করছি? আমরা প্রথমে তাদের ডিফারেন্সটা নিছি, দেন তাদের ওইখানে ঐকিক নিয়ম করে গুণ করছি 0.5, তাহলে ডিফারেন্সটা নিছি, গুণ করছি, তাহলে আলটিমেটলি আমাদের এই মানটা চলে আসতেছে। তাহলে বড় কোনো ক্ষেত্রে ধরো তোমার 2-3 বার বের করতে হচ্ছে, তখন তুমি এইভাবে না করে তুমি এই শর্টকাটটা ইউজ করে বের করে ফেলতে পারো, বুঝছো? এই শর্টকাটটা ইউজ করে বের করে ফেলতে পারো। এখন টিচারে হয়তো এটা কনসিডার করবেন, কারণ তুমি মাত্র ধরো 4 মার্কের জন্য তুমি এত কাহিনী করার তো দরকার নাই, তোমাদের সময়ের একটা ব্যাপার আছে। নেক্সট খেয়াল করো, এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখো। উক্ত দিনে সিলেটের শিশিরাঙ্ক কত? আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে, তো এই ডাটাগুলো থেকে আমাদের উক্ত দিনের সিলেটের শিশিরাঙ্ক বের করতে হবে। তাহলে আমাদের শিশিরাঙ্কের সূত্র কি ছিল? যে থেটা ইকুয়ালস টু থেটা 1 মাইনাস জি, থেটা 1 মাইনাস থেটা 2। তাহলে আমাদের দেখে তো মানগুলো দেওয়া আছে কিনা। তাহলে সিলেটের দিকে তাকাও, সিলেটের দিকে এটা হচ্ছে শুষ্ক বাল্ব, এটা হচ্ছে সিক্ত বাল্ব। শুষ্ক বাল্বের ক্ষেত্রে আমাদের 32 আছে, তাহলে 32 এর জন্য আমাদের মানটা সরাসরি দেওয়া আছে, হুইচ ইজ কত? 32 এর জন্য আমাদের মান দেওয়া আছে 35.66 মিলিমিটার পার। ওকে, এটা হচ্ছে আমাদের শুষ্ক বাল্ব। আর সিক্ত বাল্বের ক্ষেত্রে কত? 25। তো ডাইরেক্ট কিন্তু 25-এর জন্য মান দেওয়া নাই। 25-এর জন্য কি মান দেওয়া আছে? দেওয়া নাই, তো প্রেসারের মানটা দেওয়া নাই। সো আমাদের এখন এই মুহূর্তটাতে একটু খেয়াল করো, আমরা এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, বাট আমাদেরকে বলছে কি যে শিশিরাঙ্কর মানটা কত। তাহলে শিশিরাঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের, খেয়াল করো, থিটা 1 হচ্ছে 32 মান মাইনাস, তাহলে জি এর মানটা এখানে দেওয়া আছে, জি এর মানটা দেওয়া নাই আই গেস, আছে, এই যে আছে, গ্লেসিয়ারের উৎপাদক সিলেটের জন্য 1.63 ইন্টু থিটা 1 কত? 32 মাইনাস থিটা 2, থিটা 2 মানে কত? সিক্ত বাল্ব 25, তাহলে এটা আনসার কত? সিম্পল, বাট একটু পরেই আমরা দেখব 32 মাইনাস 25 মানটা চলে আসতেছে অ্যাকচুয়ালি 20.59, মানে 59 আর কি, 59 হবে না, 59 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 20.59 মান চলে আসতেছে। বাট কাহিনী হচ্ছে দেখো, আমাদের কিন্তু এই জায়গাটাতে 20 যেটা আছে ওইটার জন্য দেওয়া আছে মানটা, এই যে 20-র জন্য আমাদের মানটা দেওয়া আছে কত? 17.54, বাট আমাদের এক্সট্রা লাগতেছে শিশিরাঙ্কের জন্য 59। সেম আগের কাহিনী, চলো আমরা এটা করি। আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? ঘ নাম্বার কোয়েশ্চেনে বলছে উক্ত দিনে বেড়ানোর জন্য কোন স্থানটি অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলে আমাদের দুইটা স্থান আছে, একটা হচ্ছে সিলেট আর একটা হচ্ছে রংপুর। তাহলে আমরা একটু খেয়াল করে দেখবো দুইটার ক্ষেত্রে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মানটা আসলে কেমন আসে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে আমরা আর এর মানটা বের করব। তাহলে দেখো, আমরা যদি প্রথমে সিলেট নিয়ে কাজ করি, তাহলে একটু খেয়াল করো, আর ইকুয়ালস টু স্মল এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%, ওকে, 100%। তাহলে একটু খেয়াল করো, এই জায়গাগুলোতে আমাদের এফ এর মানটা কি? এফ এর মানটা হচ্ছে শুষ্ক তাপমাত্রায় আমাদের যেই চাপটা দেওয়া আছে ওইটাই। তাহলে শুষ্ক তাপমাত্রা কত? এখানে 32, 32-তে আমাদের চাপ দেওয়া আছে কত? চাপ দেওয়া আছে 35.66, ওকে, 66 মিলিমিটার পারদ, যেহেতু মিলিমিটার দেওয়া আছে চেঞ্জ করতে হবে না। তাহলে আমাদের নিচে হবে শুষ্ক তাপমাত্রায় ওই দিনের চাপ কত ছিল ওইটা, ওকে। উপরে হচ্ছে আমাদের এফ এর মানটা। তাহলে শিশিরাঙ্ক আমরা কত পাইছিলাম? এই যে আগের যেটা থেকে আমরা গ হতে পাইছি কত? 20.59। কথা হচ্ছে 20.59 মানে কত? 20 প্লাস 0.059, 0.059। তাহলে ওই যে আগের যে শর্টকাটটা ইউজ করে ফেলো। যেমন 20-এর জন্য আমাদের কত? 20-এর জন্য আমাদের চাপটা দেওয়া আছে এইটা, 20-এর জন্য আমাদের চাপ কত দেওয়া আছে? এই যে এদিকে তাকাও, 20-এর জন্য চাপ দেওয়া আছে 17.54, 17 পয়েন্ট কত? 54 প্লাস দিবা। দেওয়ার পরে কি বলছিলাম? কাছাকাছি দুইটা মান নাও। কাছাকাছি কোনটা? 20 আর 22। তাহলে 20 আর 22-এর নিচে হবে আমাদের তাপমাত্রার পার্থক্য, তাহলে 22 মাইনাস 20 তাপমাত্রার পার্থক্য ইন্টু হবে আমরা যত এক্সট্রা আমাদের বের করতে হবে 0.59 আমাদেরকে এক্সট্রা বের করতে হবে, আমরা এটা গুণ করে দিব। ঐকিক নিয়মটাই আমরা এইভাবে শর্টকাটে করতেছি, আর কিছুই না। তাহলে আমরা গুণ করে উপরে কি করব? উপরে আমরা জাস্ট ডিফারেন্স বসাই দিব। কাদের ডিফারেন্স বসাই দিব? আমাদের কাছাকাছি দুইটা মানের কি, তাদের চাপের যেই মানটা ওইটা কি। তাহলে ডিফারেন্সটা কি এখানে?
ডিফারেন্সটা হবে অ্যাকচুয়ালি 19.83 মাইনাস 17.54। তাহলে এটা একটু ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসালে কত আসে দেখো, 17.54 প্লাস উপরে হবে 19.83 মাইনাস 17.54 ডিভাইডেড বাই 22 মাইনাস 20 ইন্টু 0.59, ঠিক আছে, ডিভাইডেড বাই 35.66। তাহলে আমাদের পুরোপুরি মানটা চলে আসে যদি ভুল করে না থাকি যে 0.51, অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজ বসাই ইন্টু 100% তাহলে আসবে 51.08%। ওকে, জাস্ট পার্সেন্টটা আমরা কি করে দিছি। তাহলে সেম ভাবে পরেরটাও করো, সেম ভাবে পরেরটা একটু করো সবাই, আলাদা কিছু না। তাহলে সেম ভাবে যদি আমরা করি তাহলে একটু খেয়াল করো। আচ্ছা, তো এখন যদি আমরা এটা করার চেষ্টা করি, ধরো এটা ছিল আমাদের সিলেটের জন্য আর এস, এটা হচ্ছে রংপুরের জন্য আর আর। ওকে, একটু খেয়াল করো, আমাদের রংপুরের জন্য আমাদের দেখো তো শুষ্ক কত ছিল, শুষ্ক ছিল অ্যাকচুয়ালি 33। তাহলে 33-তে এক্সাক্ট আমাদের মান দেওয়া আছে, এক্সাক্ট মান দেওয়া নাই। তাহলে 33 এর জন্য আমরা কাছাকাছি দুইটা মান নেই, 32 এবং 34। তাহলে দেখো 33 বলছে না, তাহলে আমরা 32 যেটা আছে ওটার মান আগে নিব। তাহলে 35 কত, 35.66 প্লাস, এখন আমাদের ছিল কত 33, আছে কত 32। তাহলে আমরা এখান থেকে 33 কে ভাঙায় বলতে পারি কি 32 প্লাস কত, 32 প্লাস 2, 2 নাকি 32 প্লাস 2 34 ডিগ্রি, বোঝা গেছে। 33 এখানে আছে কত 32, সরি 1 হবে না, 1 33 না, তাহলে 33 হলে 32 প্লাস 1 আমরা লিখে ফেলতে পারি, কারণ 32 একটা ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে 32, তাহলে 32 এর জন্য আমাদের চাপ কত, এটা প্লাস আমাদের 1 ডিগ্রির জন্য বের করতে হবে। তাহলে আগের মতো সেম কাহিনী, আমরা এই দুইটা টেম্পারেচারের পরিবর্তন নিব, 34 মাইনাস 32, উপরে আমরা এই যে চাপের পরিবর্তনটা নিব 39.90 মাইনাস 35.66 ইন্টু আমাদের কতটুকু এক্সট্রা লাগতেছে 1, এই বসালাম হচ্ছে 1। এবার আসো আমাদের রংপুরে আমাদের উপরে শিশিরাঙ্ক কত ছিল, শিশিরাঙ্কের জন্য আমাদের একটু খেয়াল করতে হবে, শিশিরাঙ্ক তো আই গেস দেওয়া নাই, সো এই ক্ষেত্রে আমাদের শিশিরাঙ্কটা আগে বের করে ফেলতে হবে রংপুরের ক্ষেত্রে। তাহলে রংপুরের ক্ষেত্রে আমরা শিশিরাঙ্ক আগে বের করি, শিশিরাঙ্ক আমরা যদি একটু বের করি তাহলে কি হবে দেখো তো, থেটা ইকুয়ালস টু হবে থেটা 1, থেটা 1 মানে কত, থেটা 1 রংপুরের জন্য 33 ডিগ্রি মাইনাস জি এর মানটা কত রংপুরে 1.61 ইন্টু থেটা 1 মাইনাস মানে 33 মাইনাস সিক্ত যেটা আছে 27 কত আসে দেখো তো, 33 মাইনাস 1.61 ইন্টু 33 মাইনাস 27, তাহলে আনসার চলে আসে আমাদের সিম্পল 23 কত 34। তাহলে দেখো 23 এর মান দেওয়া আছে, আই গেস দেওয়া নাই, তার মানে আমাদের এখানটাতে একটু খেয়াল করে ভালো করে 23.34 ওটার ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে। তাহলে 23 এর ক্ষেত্রে এখানে কি কিছু দেওয়া আছে, নাই, তাহলে আমরা নিব কত দেখো তো 22 আর 24 নিব ওই পরে। তাহলে 22 আর 24, তাহলে 23 কে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো, অথবা আমরা 20 নিতে পারি, দেখো 20 প্লাস অথবা 23 প্লাস, ধরো 23 এরটা দেওয়া আছে, 23 এর তো কিছু দেওয়া নাই, আমরা এটাকে 22 দিয়ে লিখতে পারি যে 22 প্লাস 1.34, 22 প্লাস কত 1.34, তাহলে 22 এর জন্য কত, 22 এর জন্য হচ্ছে 19.83 প্লাস উপরে দেখো আমরা কোনটা কোনটা নিব 22 আর 24, 22 আর কত 24 নিব, বেশি মানটা নিব 22 আর 24। তাহলে 22 আর 24 এর ক্ষেত্রে তাদের টেম্পারেচার ডিফারেন্সটা কত 24 মাইনাস 22, আর এখানে ডিফারেন্সটা কত হবে 22.38 মাইনাস 19.83, ওকে, ইন্টু ইন্টু আমাদের কতটুকু ডিফারেন্স ছিল 1.34। তাহলে চলো আমরা যদি একটু হিসাবটা করি, এটা অনেক বড় হিসাব নিকেশ, চলে আসছে 19.83 প্লাস উপরে 22 মাইনাস 22.38 মাইনাস 19.83 ডিভাইডেড বাই 24 মাইনাস 22 ইন্টু 1.34, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আসে দেখো তো 35.66 প্লাস উপরে হচ্ছে 39.90 মাইনাস 35.66 ডিভাইডেড বাই 34 মাইনাস 32, এটার সাথে আমরা গুণ করব 1,
তাহলে আলটিমেটলি চলে আসতেছে 57.01, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টু 100% চলে আসতেছে 57%। তাহলে একটু খেয়াল করো তো, এখানে আমাদের কোনটার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান বেশি? এখানে হচ্ছে 57, এখানে হচ্ছে কত 51%। তাহলে ডেফিনেটলি আমাদের আর রংপুর, না রংপুরে বলছে যে রংপুর আর ইজ গ্রেটার দেন RS। তাহলে যেহেতু রংপুরে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বেশি, তাহলে রংপুরে আমাদের অস্বস্তি বেশি লাগবে। তাহলে আমরা ঘোরার জন্য কোন স্থানটাকে বেশি প্রাধান্য দিব? অবশ্যই ঘোরার জন্য আমরা সিলেটটাকে বেশি প্রাধান্য দিব। বাই দ্য ওয়ে, সিলেট কিন্তু এমনিতেই আমরা বেশিরভাগই দেখি যে পর্যটনের শহর, এখানে সবাই ঘুরতে আসে। ঠিক আছে, সিলেট এমনিতেই ঘোরার জন্য ভালো। ম্যাথমেটিক্যালিও আমরা প্রুফ করলাম যে সিলেট অ্যাকচুয়ালি এখানে ঘোরার জন্য রংপুর থেকে বেটার পজিশনে আছে। বুঝতে পারছি আপেক্ষিক আর্দ্রতার রেসপেক্টে, বুঝছো তো? তারপর তোমরা এগুলো একটু চেক করে নিও, বিষয়টা কি বুঝতে পারতেছো? আর কিছুই না, আমাদেরকে শিশিরাঙ্ক পাইছি কত 23.34। 23.34 কে আমরা 22 প্লাস 1.34 বলতে পারি। তাহলে আমাদের 22-এর জন্য সরাসরি দেওয়া আছে, যেটা থাকবে ওটা নিব, যেটা থাকবে না এক্সট্রা করে ওটা যোগ করে দিব। তাহলে যেটা থাকবে না ওটা আমরা গুণ করে দিব, আর উপরে আমরা নিব প্রেসারের ডিফারেন্স, নিচে নিব টেম্পারেচারের ডিফারেন্স, লাস্টে যেটা এক্সট্রা থাকবে গুণ করে দিব, সেম ভাবে আগের মতোই। ওকে, নেক্সট। সো থ্যাংক ইউ, এটাই ছিল আজকের আমাদের আইডিয়াল গ্যাসের উপরে কম্প্যাক্ট ক্লাস। তোমাদের আশা করি এখান থেকে ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন কমন চলে আসবে পরীক্ষার হলে, এবং আমি তোমাদেরকে এইটা আশ্বাস দিতে চাই যে তোমরা যদি আমাকে প্রচুর পরিমাণে রেসপন্স করো, তাহলে আমি তোমাদেরকে পুরো ফিজিক্সের একদম A to Z ঝালাই করে দিব, এইভাবে যেভাবে ক্লাস নিছে। তোমরা যত বেশি আমাকে লাইক কমেন্ট করবা, যত বেশি আমাদের জাহিদ মেথড গ্রুপটাতে ফেসবুক গ্রুপে তোমরা এই নোটগুলা সাবমিট করবা যে তোমরা পড়তেছো বা নোট করতেছো ভালো মতো, তত বেশি আমার ক্লাস নিতে আরো বেশি আগ্রহ আসবে। এবং আমি চেষ্টা করবো তোমাদেরকে একদম ফ্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এভাবে কম্প্যাক্ট আকারে শেষ করাই দিতে। অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে, আর ছোটখাটো ভুল ত্রুটি থাকলে ওইটা ইগনোর করো, সিলি মিস্টেক গুলা তোমরা নিজেরা ঠিক করো। আমি তো আর পরীক্ষা দিয়ে দিছি, তাই না? আমি তোমাদের উদ্দেশ্য ছিল জাস্ট প্রসেসটা দেখানো এবং তোমাদেরকে পথটা বাতলায় দেওয়া, আর কিছুই না। আল্লাহ হাফেজ।